এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ একটা মেয়ে পেছন থেকে এসে জড়াই ধরছে। এই কে আপনি? আর আপনি আমাকে এভাবে জড়াই ধরছেন কেন স্যারেন? তারপরও মেয়েটা আমাকে ছাড়তেছে না, তাই আর না পারতে জোর করে মেয়েটাকে ছাড়াইতে হয়েছে। মেয়েটাকে ছাড়ানোর পর মেয়েটার দিকে নজর পড়ল। মেয়েটার চোখগুলো লাল বর্ণের হয়ে আছে, মনে হয় অনেক রাতেই ঘুম হয় না। এই মেয়ে, আপনি কে? আর এত রাতে আপনি এখানে কি করেন? আর এই জায়গায় তো কোনো ভালো মেয়ে থাকে না, আপনাকে দেখে তো কোনো ভালো ঘরের মেয়ে মনে হয়। এক গাদা প্রশ্ন ছুড়ে মারলাম। আপনি ঠিকই বলেছেন, এই জায়গায় কোনো ভালো মেয়েরা থাকে না। আমি মেয়েটার কথা শুনে বুঝে গেছি মেয়েটা কি করে, তার কথা না বলে সোজা হাঁটা দিলাম। মেয়েটা পেছন থেকে হাত ধরলো। প্লিজ যাবেন না, আপনার যা ইচ্ছা হয় আমার সাথে করতে পারেন। অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, একটা কাস্টমারও পাচ্ছি না। আর আজকে কাস্টমার না পেলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। মাত্র 2000 টাকা, আমার টাকাটা অনেক প্রয়োজন। আমি মনে মনে ভাবলাম, মেয়েটাকে দেখতে তো তেমন একটা খারাপ না, বেশ সুন্দরী দেখতে। ওকে নিয়ে যাই, আমার চাহিদাটা পূরণ হবে, ওর সমস্যাটা মিটে যাবে। চলেন আমার সাথে। আচ্ছা চলেন আমার সাথে। পার্সোনাল গাড়ির সমস্যা দেখা দেওয়ার কারণে গ্যারেজে ঠিক করতে দিয়ে আসছি, তাই সিএনজি দিয়ে বাসে যেতে হবে। একটা সিএনজি সিগন্যাল দিলাম বাসের উদ্দেশ্যে, গাড়িও পেয়ে গেছি। চলেন। যেতে যেতে আপনাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার নাম আকাশ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। মা বাবা একটা ছোট বোন আছে, তারা সবাই দেশের বাড়িতে থাকে। আমার দেশের বাড়ি ঢাকা, আমি চাকরির ক্ষেত্রে চিটাগাংয়ে থাকি একটা ফ্ল্যাট নিয়ে। আর আমার সাথে যে মেয়েটা কথা বলছে ও হচ্ছে গল্পের নায়িকা। গল্পের নায়িকা সম্পর্কে সামনে পরেই জানতে পারবেন। এবার গল্পে আসি। বাসায় আসার পর ওইদিকে ওয়াশরুম আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন। সে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর আমার সামনে আসলো। আমি খাটে বসেছিলাম। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মাহি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই লাইনে নতুন। আচ্ছা আপনাকে তো দেখতে বেশ ভালো ঘরের মেয়ে মনে হয়, আপনি এই লাইনে কেন? পতিতাদের জীবনের নিজস্ব কোনো অধ্যায় থাকে না, সেম আমারও নেই। থাকলেও আপনি জেনে কি করবেন? তবে এটুকুই বলবো, প্রতি রাতে আমার বর্ষ খোলার মাধ্যমে নতুন অধ্যায়ন তৈরি হয়। আচ্ছা, আমাকে যেই কাজের জন্য নিয়ে আসছেন আমি তৈরি আছি, আপনি শুরু করেন। ওকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেই, তারপর আস্তে আস্তে ওর বস্ত্রগুলো খুলতে থাকি। আমি একে জড়িয়ে ধরি, তারপর আমরা আমাদের কাজে লিপ্ত হয়ে যাই। সে আমাকে তার সমস্ত শক্তি দিয়ে নিজের বাহু ধরে আবদ্ধ করে নেয়। মাহি প্রচন্ড রকমের ঘামছে আর ব্যথার কারণে চিৎকার করে কান্নাও করতেছে। হঠাৎ একটা ফোনের আওয়াজ আসলো কানে। প্লিজ একটু ফোনটা ধরে কথা বলি, তারপর আপনি আবার আপনার কাজ করিয়েন। আচ্ছা ঠিক আছে। হসপিটাল থেকে মাহির মা ফোন দিছে। মাহি ফোন ধরেই, হ্যালো মা, আমি কাজে আছি, আসতে সকাল হবে। মাহিমা আমার, তোর ছোট ভাই বায়না ধরে বসে আছে, তোর হাতে খাবে। তুই খাওয়াই না দিলে নাকি খাবে না সে। মা তুমি রোহানকে দাও ফোনটা। রোহান হচ্ছে মাহির ছোট ভাই। তার মাথায় টিউমার ধরা পড়ছে। ডাক্তার বলেছে রোগীকে বাঁচাতে হলে দ্রুত অপারেশন করতে হবে, আর অপারেশনের জন্য 1 লক্ষ টাকা লাগবে। আপনারা টাকা তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হয় রুগীকে বাঁচানো যাবে না। যেভাবেই হোক মাহি তার ভাইকে বাঁচাবে। কোনোভাবে টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। সে ছোট একটা বেতনে চাকরি করে, তা দিয়েই তার ছোট্ট পরিবারটাকে সে চালিয়ে নেয়। মাহির বাবাও নেই, সে তাদেরকে ফেলে রেখে চলে গেছে। টাকা জোগাড় করতে না পেরে মাহি তার নিজের সতীত্বকে বিসর্জন দেবে বলে ভাবে। যেখানে টাকার জন্য যায় সবাই বস্ত্র খোলার কথাই বলে। যে করে হোক তার ভাইকে বাঁচাতেই হবে। আপু তুমি কোথায়? এই তো আমার লক্ষ্মী ভাইয়া, আমি একটা কাজে আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি খেয়ে নাও। না, আমি তোমার হাতে খাবো। আমার লক্ষ্মী ভাইটা বায়না করে না, আমি আসার সময় তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। তারপর মাহি তার ভাইকে বুঝিয়ে ফোন রেখে দেয়। আপনি শুরু করুন। আমি এবার আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। মায়ের প্রচুর ব্লিডিং হচ্ছে, আমার সেই দিকে কোনো আক্ষেপ নেই। কাজ শেষে
আমি মাহির হাতে একটা খাম ধরিয়ে দিই আর ফ্রেশ হতে চলে যাই। এদিকে মাহি শোয়াতে করে দাঁড়ানোর শক্তিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে, এতটাই দুর্বল হয়ে পড়েছে তার শরীর। মাহি মনে মনে বলছে, মানুষটা পশুর থেকেও খারাপ। তারপর বহু কষ্টে মাহি শোয়া থেকে উঠে আস্তে আস্তে রেডি হয়ে বাসায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছেন? আরো কাস্টমার খুঁজতে হবে আমাকে। না, আজকে আর কোথাও যেতে হবে না। আমার আরো টাকার দরকার, না হয় আমার ভাইকে বাঁচানো যাবে না। কি হয়েছে তোমার ভাইয়ের? মাহি আমাকে সবটা খুলে বলে। আমি টাকা দেবো তোমার ভাইয়ের অপারেশনের। আপনি এমনি এমনি কেন টাকা দিতে যাবেন? আরে এমনি কি বললো? তাহলে তুমি আমার কাছে প্রতিদিন এই সময় করে আসবা। মাহি ভাবতে লাগলো, অনেক মানুষের কাছে না গিয়ে একজনকে ভোগ নিরাপন করা অনেক ভালো। মাহির ভাইয়ের অপারেশনের টাকা দিবে, মাহি সেই কারণে আর না করেনি। তুমি এখানে শুয়ে ঘুমাও, সকালে ড্রাইভার তোমাকে হসপিটালে পৌঁছে দিয়ে আসবে, আর আমাকে অপারেশনের ডেটটা জানিয়ে দিও। আমি ড্রাইভারকে দিয়ে টাকা পাঠিয়ে দেব। শরীর অনেক দুর্বল, সমত্র এসে ঘুমিয়ে পড়ে। মাহি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ড্রাইভারকে নিয়ে হসপিটালে রওনা দেয়। মাহি, যাওয়ার আগে কালকে যেখানে দাঁড়িয়েছিলাম আজকে রাতেও ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে থাকবা। আমি গাড়ি নিয়ে আসবো তোমাকে। মাহি হ্যাঁ সূচক উত্তর দিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। তারপর সে হসপিটালে গিয়ে পৌঁছায়। মাহি তুই এসে গেছিস? হ্যাঁ মা। রোহান কি করে? ঘুমাচ্ছে। আচ্ছা মা, তোর চোখ এমন ফোলা ফোলা লাগছে কেন? মা সারা রাত জেগে কাজ করেছি তো তাই। মাহিমা প্লিজ তুই আমাকে মাফ করে দিস। আমি মা হয়ে তোদের জন্য কিছুই করতে পারছি না, আর তুই আমাদের জন্য কত কিছুই করছিস। দিনেও কাজ করছিস, আবার এখন নিজের ভাইকে বাঁচানোর জন্য রাতেও একটা জব নিয়েছিস। কান্না করতে করতে কথাগুলো বলল মাহির মা। মা তুমি এইসব কি বলছো? আমি আমার ভাইয়ের জন্য করতে পারছি, এটা আমার জন্য কত গর্বের বিষয় জানো? আর আমি যাই করি আমি আমার পরিবারের জন্য করছি। মা রাতের কাজটা অনেক কষ্টের, তাই না? সারা রাত জেগে কাজ করতে হয়। না মা, তেমন কষ্টের না। আমার কাজ হচ্ছে খালি জিনিসপত্রের হিসাব রাখা। মা তুমি শুধু কি কথাই বলবে? আমার অনেক ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। মাহির মা চোখ মুছতে মুছতে বলল, মা তুই হাত মুখ ধুয়ে নে, আমি খাবার নিয়ে আসছি। মাহি কেবিনে ঢুকে দেখে রোহান ঘুমিয়ে আছে। রোহানের মায়ের চেহারাটা দেখার পর তার মনে হয় আমি কোনো ভুল করিনি। আমি আমার মাসুম ভাইটাকে বাঁচানোর জন্য নিজের সতীত্ব বিসর্জন দিয়েছি। মাহি রোহানের পাশে গিয়ে বসেই রোহানের কপালে একটু চুমু দেয়। রোহানের ঘুম ভেঙে যায়। আপু তুমি আসছো? যাও, তোমার সাথে কথা নাই। আমার সোনা ভাই প্লিজ রাগ করে না। আর এই দেখ তোর জন্য কতগুলো চকলেট নিয়ে আসছি। মাহি আসার সময় ড্রাইভারকে বলে গাড়ি সাইড করে দোকান থেকে কিছু চকলেট নিয়ে নেয় রোহানের জন্য। রোহান চকলেট পেয়ে মহা খুশি। রোহান মাহিকে সাথে সাথে জড়িয়ে ধরে। আমার বেস্ট আপু। তারপর মাহি সারাদিন এভাবেই কেটে যায়। মাহি ঘড়ির দিকে চেয়ে দেখে 8টা বেজে আসছে, তার যেতে হবে। যাওয়ার আগে একটু ডাক্তারের সাথে কথা বলা দরকার অপারেশনের বিষয়ে, কারণ লোকটা তো বলেছে টাকা উনি দেবেন। ডক্টর 4 দিন পর অপারেশনের ডেট দেয়। মা আমার টাইম হয়ে আসছে, আমায় চলে যেতে হবে। তারপর রোহান এবং তার মাকে বিদায় দিয়ে মাহি ঘর থেকে বেরিয়ে পড়ে। সে তার নিজের গন্তব্যে পৌঁছে আমার জন্য অপেক্ষা করতে থাকে। আমি অনেকক্ষণ পর একটা ব্ল্যাক কালারের গাড়ি সামনে নিয়ে তার সামনে দাঁড়াই এবং মাহিকে বলি, গাড়িতে ওঠো। মাহি গলা শুনে বুঝতে পারে যে আমি এসেছি। তারপর সে গাড়িতে উঠে পড়ে। বাসায় আসার পর, এই নাও ফ্রেশ হয়ে ড্রেসটা পরে আসো, তোমাকে নিয়ে আসার একটু আগে ড্রেসটা কিনেছি। মাহি হা হয়ে তাকিয়ে আছে ড্রেসটা দেখে। বাহ, মানুষটা পাষাণ হলেও তার চয়েস আছে বলতে হবে। তারপর মাহি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আমাকে কোথাও দেখতে পাচ্ছে না। যাক, এই সুযোগে একটু ঘরটা ঘুরে দেখা যাবে। কত সুন্দর করে গোছানো রুমটা। সে হাঁটতে হাঁটতে বারান্দায় যায়। সে বারান্দায় গিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে। পুরো বারান্দায় ফুল গাছ দিয়ে ভরা, অনেক রকমের ফুল আছে, কিছু ফুল থেকে ঘ্রাণও বেরোচ্ছে। মানুষটা তো দেখছি বেশ শৌখিন। তারপর সে সমস্ত ফুল গাছগুলো খুঁটে খুঁটে দেখতে থাকে।
আমি হঠাৎ পিছন থেকেই এই নাও কফি। মাহি চমকে ওঠে। চমকানোর কিছু নেই, কফিটা নাও। মাহি মগটা হাতে নেয়, কফিটাতে একটা চুমুক দিতে বেশ অবাক হয়। বাহ, মানুষটা তো বেশ ভালো কফি বানায়। মানুষটার আর কি কি ভালো গুণ আছে তা কে জানে। আমাকে নিয়ে মাহি এত সময় যা ভেবেছে তা অবাকই হচ্ছে। বারান্দার এক পাশে কিছু চেয়ার রাখা আছে, দুজনে সেখানে বসি। আচ্ছা, তুমি কত দূর অব্দি লেখাপড়া করেছো? ধুর, এই লোকের সাথে এখন কোনো কথা বলতে ইচ্ছে করছে না। একটু ফুলের গাছগুলো দেখছিলাম, তা আর দেখা হবে না। মাহির ফুল গাছ অনেক প্রিয়, কিন্তু ইচ্ছে না হলেও তার বলতেই হবে, কারণ আমি তাকে টাকা দিয়ে নিয়ে এসেছি। জি, আমি এই বছরে ইন্টার ফাইনাল পরীক্ষার্থী ছিলাম। তারপর আমরা আরো কিছু কথা বলে চলে আসি। মাহি এখন বকরির মতো হালাল হবে, সে জানে। তবে তার মধ্যে আগের দিনের চেয়ে ভয়টা একটু কম কাজ করছে, কারণ সে গতকাল তার এই সতীর্থ বিলিয়ে দিয়েছে। একদিন সে নিজেকে অনেকটা মানিয়ে নিতে শিখেছে। মাহি খাটের উপরে শুয়ে পড়ে, আমি তাকে কালকের মতোই জড়িয়ে ধরি। তারপর আস্তে আস্তে তার সমস্ত বস্ত্র খুলে ফেলি। ফার্স্ট আমি তার কপাল একটা চুমু দিই, তারপর আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি। তার ঠোঁটের কাছে এসে আমি থেমে যাই। তারপর মাহির গোলাপি ঠোঁট দুটো নিজের করে নেই। তারপর আমরা আমাদের আসল কাজে লিপ্ত হয়ে পড়ি। মাহি প্রচুর জোরে চিৎকার করে কান্নাও করছে, আর প্রচন্ড রকমের ব্লিডিং হচ্ছে। মাহি আর ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। আমি হঠাৎ দেখলাম মাহি আর কোনো রেসপন্স করছে না। তারপর আমি তাকে ছেড়ে দিয়ে উঠে পড়ি। আমি আর ওই দিন মাহির সাথে কোনো কিছুই করিনি। আমি টেনশনে পড়ে যাই। অনেক কষ্টে পানি দিয়ে আমি মাহির জ্ঞান ফেরাই। এখন কেমন লাগছে তোমার? মাহির জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু সে কোনো কথা বলতে পারছে না। মাহির এমন অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগছে। আমার জন্যই তেমনটা হয়েছে। তারপর আমি একটা গ্লাসে করে স্যালাইন গুলাই এবং তাকে চামচ দিয়ে অল্প অল্প করে খাইয়ে দিই। অনেকক্ষণ পর মাহি একটু স্বাভাবিক হয়ে আসছে। এখন কেমন লাগছে তোমার? একটু ভালো লাগছে। তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর তোমাকে ওষুধ খাইয়ে দেব, দেখবে ওষুধ খেলে অনেকটাই ভালো লাগবে। আমি খাবো না। চুপ করে থাকো, তুমি খাবে না তোমার ঘাড়ও খাবে। যদিও মায়ের খিদে লেগেছে, বিকালে তেমন কিছু খেয়ে আসেনি, তাই আর হাবা না কিছুই বলেনি। কারণ এই মানুষটাকে 2 দিনে হলেও আশ করতে পেরেছে যে মানুষটা মুখ দেখবা যা বলে তাই করে। তারপর আমি একটা প্লেটও করে খাবার নিয়ে আসি। খাবারগুলো এনে আমি নিজ হাতে মেখে মাহির মুখের সামনে ধরি। মাহি তো পুরো ভূত দেখছে মতো অবস্থা তার। তোমার খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। মাহি আর না করেনি, কারণ না করলেও শুনবো না। মাহি এই প্রথম কোনো বাইরের মানুষের সাথে খাবার খাচ্ছে। তার কেমন যেন একটা অনুভূতি কাজ করছে, মানুষের প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করছে। মানুষটা যতই পাষাণ হোক না কেন, তার মধ্যে কিছু ভালো গুণও আছে। আমি তাকে খাওয়ানো শেষ করে ওষুধ খাইয়ে দিই। তারপর আমি নিজেও খেয়ে মাহির পাশে শুয়ে পড়ি। মাহির শরীর দুর্বল থাকার কারণে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার ঘুম আসছে না। কিছুক্ষণ পরে আমি মাহির দিকে তাকিয়ে দেখি সে বেঘোর ঘুমে ঘুমোচ্ছে। আমি মাহির ঘুমন্ত চেহারার দিকে তাকাই এবং আমি নিজে ব্যাকুল বনে গেছি। ঘুমন্ত অবস্থায় একটা মানুষকে এতটা সুন্দর লাগতে পারে তা আমার কখনো জানা ছিল না। মনে হচ্ছে একটা পরী ঘুমিয়ে আছে। আমার মনে মাহির জন্য কিছুটা ভালো লাগে কাজ করে। মাহিকে দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। মাহির সকালের আগে ঘুম ভেঙে যায়। তারপর দেখতে পায় আমি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমি অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছি। সে কোনোভাবে উঠতে পারছে না, তাই সে বাড়াবাড়ি করে না, সেও জোর করেই শুয়ে থাকে। শুয়ে থাকতে থাকতে মাহি আবার ঘুমিয়ে পড়ে। তারপর আমার যখন ঘুম ভাঙে আমি দেখতে পাই আমি মাহিকে জড়িয়ে ধরে আছি, মাহি আমাকে জড়িয়ে ধরে আছে। আমি গা ধাক্কা দিয়ে এই যে মাহির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর সে দেখতে পায় আমাকে জড়িয়ে ধরে আছে। সে সাথে সাথে আমাকে ছেড়ে দেয় আর একটা লজ্জা পায়। মাহির লজ্জার কারণে চোখ তুলে আমার দিকে তাকাতে পারছে না। আমি শোয়া থেকে উঠে চলে যাই। মাহি উঠে ফ্রেশ হয়ে তার গন্তব্যে যাওয়ার জন্য বের হয়ে যায়। মাহির একটু আগের ঘটনাগুলো মনে পড়েই তার হাসি পাচ্ছে। লোকটাকে যতটা খারাপ মনে করেছিলাম তবে ততটা খারাপ না। লোকটার মাঝে মাহি নিজেকে দেখতে পায়। মাহির প্রতি কেয়ার, নিজের হাতে খাইয়ে দেওয়া। সকালে মাহি যখন দেখে আমি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, তখন মাহির মনে হয় সে কোথাও পালিয়ে যাবে, তাই আমি তাকে আঁকড়ে ধরে রেখেছি যেন সে কোথাও যেতে না পারে। মাহির মনে আমার জন্য এক অজানা অনুভূতি কাজ করছে। হয়তো মাহি ভালোবেসে ফেলেছে আমাকে। মাহি তার গন্তব্যে পৌঁছে গেছে। হসপিটাল সারাদিন মা ভাইয়ের সাথে সময় দিয়ে আবার রাতে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। তারপর আমি এসে তাকে গাড়ি করে বাসায় নিয়ে যাই।
এভাবে আরো 2-3 দিন অতিবাহিত হয়ে যায়। পরশুদিন রোহানের অপারেশনের ডেট। ডাক্তার বলেছে কাল সকাল 10টার মধ্যে টাকা জমা দিতে হবে। আচ্ছা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, কালকে আমি ড্রাইভারকে দিয়ে টাকা জমা করিয়ে দেব। আচ্ছা। মাহি চলো, খাবার খাবে? না, আমার খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নিন। এ মেয়ে, বেশি কথা বলবা না। আমি তোমাকে খেতে আসতে বলছি, তুমি খেতে আসবে। মাহি বিড়বিড় করে, এই বজ্জাত লোকটা আমার সবকিছুতে অধিকার খাটায়। আমার খেতে ইচ্ছে করছে না, তারপরে ও জোর করে খাওয়াবে আমাকে। বজ্জাত লোক, অ্যানাকন্ডা, লাল কুমির, সাদা হাতি, নীল পিঁপড়া, ব্লা ব্লা সব আপনি। হ্যাঁ হ্যাঁ, তাই করব, জোর করে খাওয়াবো। তুমি আমাকে কি বললে? আমি লাল কুমির, সাদা হাতি, আর কত কি? কই, আমি কিছু বলি নাই তো। আল্লাহ, এই বজ্জাতটা জানলো কিভাবে আমার মনের কথা? আচ্ছা, আমি তো মনে মনে বলছিলাম, আপনি জানলেন কিভাবে আমার মনের কথা? আমি না, অন্য যে কেউ থাকলেও তোমার কথাগুলো শুনতে পেত। তুমি বিড়বিড় করে বলছিলে ঠিকই, তবে তোমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। আচ্ছা চলো, এবার খেতে চলো। তারপর দুজনে একসাথে খেয়ে নেই। খাওয়া শেষ করে আমি নিজের রুমে চলে যাই। আমি মনে মনে ভাবি, এই মেয়েটা কতটা সাংসারিক। এমন একটা মেয়েকে যদি লাইফ পার্টনার হিসেবে পেতাম কতই না ভালো হতো। আর আমি প্রথম দিনে বলেছিলাম, কাজের মেয়ে আছে, তোমার এগুলো গোছাতে হবে না, কিন্তু মাহি শোনেনি। কাজের মেয়ে তো সারাদিন এই কাজ, আমি না হয় ওর কাছে একটু সাহায্য করলাম। তারপর থেকে আমি আর না করি না। মাহির এমন চালচলন দেখে আমারও মাহিকে একটু একটু ভালো লাগতে শুরু করে। মাহি তারপর জিনিসগুলো গুছিয়ে রাখে আর নিজের ড্রেসগুলো বদল করে আমার দেওয়া জামা কাপড়গুলো পরে আমার সামনে আসে। আমি রেডি, আপনি শুরু করতে পারেন। এখানে বসো। মাহি আমার কথা মতো চুপটি করে গিয়ে বসে। আমি কি তোমার কোলের উপর মাথা রেখে একটু শুতে পারি? আমার এমন কথা শুনে মাহি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। মাহি মনে মনে বলে, আপনি আমার কোলে কেন, আমার বুকের উপরেও শুতে পারেন। আপনি আমাকে টাকা দিয়ে এনেছেন, যা ইচ্ছা তাই করুন। কি হলো, চুপ করে আসো কেন? ও হ্যাঁ, শুতে পারেন। ধন্যবাদ। মাহি বসে আছে, আমি তার কোলের উপর মাথা রেখে শুয়ে আছি। মাহির অজান্তে আমার চুলগুলোর উপরে হাত যায়। মাহি আমার চুলগুলো হাতিয়ে দিতে থাকে। আমার অনেক ভালো লাগতেছে। জানো, আমার না কিছুদিন ধরে একটা মেয়েকে খুব ভালো লাগে। তাকে দেখলে মনে হয় আমার সমস্ত দুনিয়া ওলট পালট হয়ে যাবে। মনে হয় কোন এক মায়াবী পরি ভুল করে পৃথিবীর বুকে নেমে এসছে। আমার মনে হয় আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমার এমন কথা শুনে মাহির মন খারাপ হয়ে যায়। মাহি যে আমাকে ভালোবেসে ফেলেছে, তারপরেও মাহি নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বলে যে, পতিতারা কখনো সমাজে কাউকে ভালোবাসার মতো অধিকার রাখে না। পতিতারা শুধু ভোগের পাত্র। তারা শুধু সাময়িকের জন্য একটা মানুষকে খুশি করতে পারে, এছাড়া আর কিছুই নয়। পতিতাদেরকে দিয়ে আর সব কিছু হলেও সংসার হয় না। তুইও তো পতিতা, তুই তো তাদের থেকে ভিন্ন নয়। তাহলে তোকে নিয়ে কেন যে সংসার করার স্বপ্ন দেখবে? আর তোর মতো পতিতাকে কেন সে ভালোবাসতে যাবে? এই যে মাঝে মাঝে তুমি কোথায় হারিয়ে যাও? মাহি আমার কথা শুনে বাস্তবে ফিরে আসে। না, কোথায় হারাবো? মন খারাপ করেই বলল। মাহি যে মন খারাপ করেছে আমি তা বুঝতে পারি। এই কি হলো, কথা বলো না কেন? আচ্ছা, আপনি কি ওনাকে মনের কথা বলেছেন? না, বলি নাই, তবে অতি শীঘ্রই তাকে বলে দেব। আচ্ছা চলো, ঘুমাবে, অনেক রাত হয়েছে। কেন, আজকে কিছু করবেন না? না, শরীর ভালো লাগতেছে না। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ি। সকালে মাহি তাড়াতাড়ি উঠে হসপিটালে চলে যায়। আর এদিকে আমি রেডি হয়ে 8টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে পড়ি। গাড়ির ড্রাইভার ড্রাইভ করছে। আমি ড্রাইভারকে বললাম, আমি কি বলি মন দিয়ে শোনো। জি স্যার, বলেন। 9টা বাজে আমার অফিস থেকে এসে একটা চেক নিয়ে যাবে। চেকটা ড্রপ করে ব্যাংকে থেকে টাকা নিয়ে এই ঠিকানায় বরাবর টাকাগুলো জমা করে আসবে। ঠিক আছে স্যার। আমি অফিসে যাওয়ার পর নিজের কেবিনে চলে যাই। কিছুক্ষণ পর পিয়ন চাচা এসে বলে, স্যার আপনাকে হেড স্যার একটু কেবিনে ডাকতেছে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসতেছি। তারপর আমি হেড স্যারের কেবিনে যাই। স্যার আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো। কি খবর তোমার? এই তো স্যার ভালো, আপনার? ভালো। আচ্ছা আকাশ, তোমাকে যেই জন্য ডাকা, আজ দুপুর 3টা বাজে একটা প্রজেক্ট নিয়ে থাইল্যান্ডে একটা মিটিং আছে। সেটাতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি যেতে পারবো না। তুমি একটু গিয়ে মিটিংটা করে কালকে দুপুরে ফ্লাইটে আবার চলে এসো।
দেখো আকাশ, তুমি ছাড়া আমার মনে হচ্ছে না মিটিংটা কেউ হ্যান্ডেল করতে পারবে। আর এই অফিসে আমার পরে তোমার স্থান। সো অফিসের ভালো খারাপ নিয়ে আমার পরে তোমাকেই ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমার ফ্লাইট 10টা বাজে, তাই ড্রাইভারকে আমি তাড়াতাড়ি আসতে বলে বাসায় থেকে আসার সময় কিছু জরুরি কাগজপত্র নিয়ে আসতে বলি। যা, আজকের ভাবলাম রোহানকে দেখতে যাব, তা আর হবে না। আর মাহিকে একটু বলে যাওয়া দরকার। মাহিকে বলবো কিভাবে? ওর তো নাম্বারই নেই আমার কাছে। আচ্ছা কাজ করা যাক, একটা চিঠি লিখে ড্রাইভারকে দিয়ে দেব। ড্রাইভার যখন টাকাটা জমা করতে যাবে তখন মাহির হাতে চিঠিটা দিয়ে দিতে বলবো। সবকিছু কমপ্লিট করে আমি বেরিয়ে পড়ি থাইল্যান্ডের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ড্রাইভারকে সব বলে দিয়ে যাই কিভাবে কি করতে হবে। আমি ফ্লাইটে ওঠার সাথে সাথেই ফোন অফ করে দিই। একেবারে মিটিং শেষ করে মোবাইল ওপেন করব, আর অন্যদিকে মাহি টেনশনে পড়ে যায়। উনি বলেছিলেন 10টা বাজে টাকা পাঠিয়ে দিবেন, এখনো টাকাটা এলো না। আমার তো সময় পার হয়ে দুপুর হয়ে যায়। মায়ের চোখে মুখে চিন্তার ছাপ আরো বেড়ে যায়। আমি ড্রাইভারকে যেখানে টাকাগুলো জমা করতে বলেছিলাম সেখানে সে জমা না করে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। আমার ফোন নাম্বারও নেই। কিভাবে কি করবে কিছুই মাথায় আসতেছে না। মাহি আমার বাসার উদ্দেশ্যে বের হয়ে যায়। বাসায় এসে দেখে সে আমাকে পায় না। আমার কথা কাজের মেয়েকে জিজ্ঞাসা করলে সে বলে সে নাকি জানে না। তারপর কাজের মহিলার কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দেয়। আমার ফোনটা সুইচ অফ বলতেছে বারবার। মায়ের টেনশন আরো দ্বিগুণ হয়ে যায়। তাহলে কি লোকটা আমার সাথে ছলনা করলো? তার মনে তৃপ্তি মেটানোর জন্য আমাকে আটকে রেখে টাকার লোভ দেখিয়ে সে আমার দেহটাকে ভোগ করলো। মাহি আমার খোঁজ করতে করতে প্রায় রাত হয়ে যায়। তারপরে আমার খোঁজ মিলে না। সে আর না পারতে মাটির উপরে বসে পড়ে আর কান্না করতে থাকে, চিৎকার করে। আপনি আমার সাথে এমনটা কেন করলেন? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল আমার মাসুম ভাইটার? অনেক সময় ধরে এভাবে বসে কান্না করে, আর সে ভাবতে পারছে না। না, আমাকে হার মানলে চলবে না। আমার কলিজার ভাইটাকে আমার বাঁচাতেই হবে। তারপর সে বসা থেকে উঠে ঠিকই, কিন্তু সেখানে চলে যায় যেখানে আমার সাথে তার প্রথম দেখা হয়েছিল, আর আমাকে একটা মেসেজ করে। আপনাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। আপনাকে নিয়ে মনের মধ্যে অনেক স্বপ্ন বুনেছি, যা আপনি এক মুহূর্তেই শেষ করে দিলেন। কি এমন দোষ ছিল আমার আর আমার মাসুম ভাইটার যে আপনি আমাদের সাথে এভাবে প্রতারণা করলেন? টাকাটা যখন দেওয়ার ইচ্ছে ছিল না আপনার, তাহলে আগেই বলে দিতেন, আমি অন্য কোথাও হলেও জোগাড় করে নিতাম। আপনার একটা মিথ্যা ভরসার কারণে আমার ভাইটাকে আমি আজ হারাতে বসেছি। আর আমার দেহের স্বাদ খালি আপনি একাই ভোগ করেছেন, অন্য কাউকে দেয়নি, অন্য কোনো কাস্টমারের কাছে যায়নি। কারণ আপনাকে ভালোবাসি বলে ভুল ছিলাম আমি, আর সেই ভুলটাই শুধরে নেব আজ। আমি আমার সতীত্ব রাজ অন্য মানুষের কাছে বিলিয়ে দেব। আমার সতীত্ব ভোগ করার অধিকার সবার আছে, কারণ আমি পতিতা। পতিতারা কখনো একজনের পার্সোনাল প্রপার্টি হয় না। আমি ভুল ছিলাম, আর সেই ভুলটাকে সংশোধন করতে যাচ্ছি। ভালো থাকবেন। এই যে শুনছেন? হ্যাঁ বলেন। এক রাতের জন্য কত নেবেন? 5,000 টাকা। 5,000 টাকা না, 50,000 টাকা দিব। আপনার মতো সুন্দরী মেয়েকে 50,000 টাকা দিলেও কম হবে। গাড়িতে উঠে বসুন। অপরদিকে আমি মিটিং শেষ করে মোবাইলটা ওপেন করতে 51টা মিসড কল, সাথে একটা মেসেজ। আমি মেসেজটা পড়ে মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি না বলে চিৎকার করে উঠি। অপরদিকে আজ মায়ের শরীরে অপরিচিত একটা মানুষ পাড়ি জমাবে। অপরিচিত বাসায় আসার পর আপনি রুমে গিয়ে বসুন, আমার কিছু কাজ আছে, সেগুলো সেরে আসি। মাহি খাটের এক কোণায় গুটিয়ে বসে আছে। মাহির চোখের সামনে বারবার আমার মুখখানে ভেসে উঠছে। মাহির সতীত্ব আসছে অন্য একটা ছেলের হাতে তুলে দেবে, এটা ভেবে মাহির কান্না পাচ্ছে। তার চোখ যেন আর বাধা মানছে না। হঠাৎ তার ভাইয়ের কথা মনে পড়ে। না, আমার ভেঙে পড়লে চলবে না। আমার ভাইকে আমার বাঁচাতেই হবে। আমার ভাইকে বাঁচানোর জন্য আমার যা করতে হয় করব। আমার ভাইকে বাঁচানোর জন্য যদি ভালোবাসা বিসর্জন দিতে হয় তাও দিব। অপরিচিত ইতিমধ্যে রুমে ঢুকে কাশি দেয়। মাহি কাশির আওয়াজ শুনেই মাহির বুকটা দুঃখ করে ওঠে, কারণ একটু পরে তার শরীরে অন্য একটা মানুষ পাড়ি জমাবে এটা ভেবে। অপরিচিত খাটে এসে মাহির পাশে বসে। মাহি কি করবে সে কিছুই তার মাথায় আসতেছে না। মাহি আর কিছু ভাবতে পারছে না। অপরদিকে মাহির এমন মেসেজ দেখে আমার মনে হচ্ছে আমার কলেজেতে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। আমার হাত থেকে ফোনটা পড়ে যায়। আমি দুপ করে ফ্লোরে বসে পড়ি। না মাহি, তুমি এটা করতে পারো না।
তুমি শুধু আমার, তোমার শরীরের উপর শুধু আমার অধিকার আছে, আর কারো অধিকার নেই। প্লিজ মাহি, তুমি এটা করো না। আমি কান্না করতে করতে ফ্লোরেই ঘুমিয়ে পড়ি। অপরিচিত লোকটি মাহির কাঁধ থেকে তার শাড়ির আঁচলটা নামিয়ে নেয়। প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে কোনো কিছু করতে পারবো না। ছেড়ে দিব কেন? আর তোমাকে টাকা দিয়ে এনেছি, এমনিতে তো আনিনি, তাহলে কিছু করবে না কেন? প্লিজ ভাইয়া ছেড়ে দিন, আমি অন্য একজনকে ভালোবাসি, আমি ওকে ঠকাতে পারবো না। অপরিচিতর মায়া লেগে যায়, কারণ সে কখনো কোনো একজনকে ভালোবাসত। কোন এক রাতে তার ভালোবাসার মানুষকে কিছু নরপিশাচরা মিলে ভক্ষণ করে রাস্তার ধারে নগ্ন অবস্থায় ফেলে রেখে চলে যায়। সেখানে স্থানীয় কিছু লোক তাকে দেখতে পেয়ে হসপিটালে নিয়ে যায়। তার পরের দিন সকালে সাংবাদিকরা খবর পেয়ে হসপিটালে আসে, আর মেয়েটার দর্শনের খবরে পত্রিকায় সমস্ত জায়গায় দেখানো হয়। ফলে মেয়েটা সমাজে দর্শিতা নামে খেতাব পায়। সবাই মেয়েটাকে সম্পর্কে নানা রকমের কথা বলতে থাকে। কেউ বলে মেয়েটা ইচ্ছে করে এমন করেছে, কেউ বলে এটাই মেয়েটার পেশা। মেয়েটা এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে দুনিয়ার কোলাহল থেকে বিদায় নেওয়ার জন্য সুইসাইড করার রাস্তাকে বেছে নেয়, আর যাওয়ার আগে একটা চিঠি লিখে যায় অপরিচিতর জন্য। তোমাকে দেওয়ার মতো আমার আর অবশিষ্ট কিছুই বাকি নেই। আমার যা কিছু ছিল সমস্ত কিছু ওই নরপিশাচরা ভোগ করে নিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তুমি আমাকে এই অবস্থায়ও মেনে নিবে, কিন্তু আমি চাই না আমার জন্য আমার ভালোবাসার মানুষটা সমাজের মানুষের কাছে কথা শুনুক। তাই বিদায় নিচ্ছি পৃথিবী থেকে। প্লিজ আমায় ক্ষমা করে দিও। ইতি তোমার ভালোবাসা। অপরিচিত মনে মনে ভাবে, আমি যদি জোর করে এই মেয়েটার সতীত্ব ভোগ করি, হয়তো সে আমার ভালোবাসার মানুষটির মতো সুইসাইড স্টেপ বেছে নেবে। আচ্ছা, আমি আপনার সাথে কোনো কিছুই করব না। আপনি আমাকে সমস্ত কিছু খুলে বলেন। আপনি একজনকে ভালোবেসেও কেন এমন রাস্তায় পা বাড়ালেন? মাহি তারপর সমস্ত কিছু খুলে বলে। অপরিচিত মাহির কথা শুনে, আচ্ছা, আপনি ও নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি আপনার ভাইয়ের চিকিৎসা টাকা দেব। আপনি আমার বোনের মতো। এবার আপনি শুয়ে একটু রেস্ট নিন। তারপর অপরিচিত রুম থেকে বেরিয়ে পড়ে। মাহি ভাবে, দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। অপরদিকে আমি সকাল 7টায় ফ্লাইটে করে দেশে ফিরে আসি। এসে হসপিটালে চলে যাই। আর হসপিটালে এসে আমি রিসিপশনে টাকা জমা করতে চাইলে তারা বলে, একটু আগে কোনো একজন লোক এসে টাকা জমা করে দিয়ে গেছে। মাহি একদিন এত টাকা জোগাড় করলো কোত্থেকে? আমার ভয়টা আরো দ্বিগুণ হয়ে যায়। আমি রিসিপশন থেকে গিয়ে মাহির ভাইয়ের কেবিনে চলে যাই। গিয়ে মাহিকে পাই না। মাহির মা কেবিনে বসে আছে। আন্টি, মাহি কোথায়? এতক্ষণ এখানেই ছিল, এই মাত্র একটা লোকের সাথে নিচে গেছে। বাবা তুমি কে? আন্টি, আপনি আমাকে চিনবেন না। আচ্ছা আন্টি, পরে কথা হবে বলেই দৌড়ে নিচে চলে আসি। তারপর যা দেখতে পাই তা দেখে আমার মাথা খারাপ হয়ে যায়, সাথে কান্না পায়। মাহি, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমার কি দোষ ছিল যে তুমি আমার সাথে এমনটা করলে? আমি শুধু তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে ভুল বুঝে নিজের সতীত্বটা অন্যের কাছে বিলিয়ে দিলে। কেন তুমি এমন করলে আমার সাথে? তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে, তুমি একটাবার আমাকে জিজ্ঞেস করতে আমার কোনো ভুল ছিল কিনা। আমি জাস্ট আর ভাবতে পারছি না মাহি কেন যে আমার সাথে এমন করলো। আমি গাড়ি স্টার্ট দিয়ে ওদের পিছু নেই। হঠাৎ গাড়ি একটা বাংলোর সামনে দাঁড়ায়। তারপর মাহি আর অপরিচিত লোকটা গাড়ি থেকে নেমে বাংলোতে ঢুকে পড়ে। আমি বুঝতে পারি যে আমার ভালোবাসার মানুষটা এখন অন্যের ভোগ মেটাতে ব্যস্ত। আমি গাড়ি জোরে ড্রাইভ করে ওখান থেকে চলে আসি, আর তারপর একটা দোকানের সামনে দাঁড়াই, আর দোকান থেকে 2 বোতল মদ নেই। তারপর বাসায় এসে সবগুলো মদই একাই খাই। হঠাৎ মাহির সেই মায়াবী চেহারাখান আমার চোখের সামনে বেশি ওঠে। আমি খাবার নিয়ে গিয়ে বেরিয়ে পড়ি মাহির খোঁজ করার জন্য। তারপর আমি মাহির খোঁজ করতে করতে একসময় মাহিকে হসপিটালে পাই। মাহি, এই মাহি। মাহি আমাকে দেখতে পেয়ে চমকে ওঠে। মাহি, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো। আমার শরীর থেকে মদের গন্ধ বেরোচ্ছে। ছি, আপনার মতো বদলোকের সাথে আমার কোনো কথা নাই, আর তার উপরে নেশাও করেছেন। আমি মাহির হাত ধরি। তোমার না থাকতে পারে, তবে তোমার সাথে আমার অনেক কথা আছে। না, আমি যাব না। একবার বললাম কানে চাইনি আপনার।
না, তোমাকে আমার সাথে যেতেই হবে বলে মাহির হাত ধরে জোরাজুরি করি। মাহির রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। সে আমাকে থাপ্পড় মেরে দেয়। তুমি আমাকে মারতে পারলে? মারবো না তো কি করব? আপনি আমার কে হন, বন্ধু না বয়ফ্রেন্ড, যে আমার হাত ধরে টানাটানি করছেন? না, আমি তোমার কেউ না বলে সেখান থেকে মাথা নিচু করে চলে আসি। তারপর গাড়ি উঠে ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করতে থাকি। হঠাৎ কিসের সাথে যেন ধাক্কা খাই। হঠাৎ আমার মনে হচ্ছে আমার মাথা থেকে যেন পানির মতো কিছু গড়িয়ে পড়ছে। আমি মাথায় হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। তারপর আর আমার কিছু মনে নেই। অন্যদিকে আজ মাহির ভাইয়ের অপারেশনের ডেট, অপারেশন করানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সে এখন ভালো আছে। মাহি একদিন অনেক খুশি যে তার ভাইয়ের জীবন সে রক্ষা করতে পেরেছে। অন্যদিকে আমার কাছে হাত তুলেছে, এটা ভাবতে তার কেমন যেন খারাপ লাগতে শুরু করেছে। যদিও সে আমাকে ঘৃণা করে, তারপরও কেন জানি আমার কথা তার খুব মনে পড়ছে। আজ 6 দিন পর রোহানকে রিলিজ দেবে। মাহি ডাক্তারের সাথে কথা বলে রোহানকে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে যাবে। ডাক্তারের সাথে কথা বলে মাহি রোহানের কেবিনের দিকে যাবে। তখন মনে হচ্ছে কেউ তাকে পিছন থেকে ডাকছে। পিছন ফিরে দেখে একটা লোক তার দিকে দৌড়ে আসছে। লোকটা যখন সামনে আসে তখন মাহি ক্লিয়ার হয় যে এটা আমার ড্রাইভার। প্লিজ আপনি তাড়াতাড়ি আমার সাথে চলেন। আকাশ স্যার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার ফলে মাথায় প্রচুর আঘাত পেয়েছে। ডাক্তার জবাব দিয়েছে তাদের হাতে আর কিছুই নেই, সবকিছু আল্লাহর হাতে। আর মৃত্যুর সাথে লড়াই করছে। প্লিজ আপনি আমার সাথে চলেন। উনি আমার কে হয় যে আমি আপনার স্যারকে দেখতে যাব? কেউ না। আর ওনার কারণে আমার ছোট ভাইটাকে আমি হারাতে বসেছিলাম। ওই মানুষটাকে আমি ঘৃণা করি। আপনি বিশ্বাস করেন স্যারের কোনো দোষ ছিল না ওই দিন। স্যার আমাকে টাকাগুলো দিয়েছিল হসপিটালে জমা করার জন্য। টাকাগুলো দিয়ে স্যার দেশের বাইরে চলে যায় মিটিং করার জন্য। আর আমি টাকাগুলো নিয়ে হসপিটালের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হই। কিন্তু মাঝপথে কিছু লোক আমার কাছে লিফট চাই। তারা বলে তারাও নাকি ওই হসপিটালে যাবে। তাই আমি আর মানা করিনি। আর যেহেতু আমি একই হসপিটালে যাব তাই ওদেরও সাথে করে নিয়ে নেই। কিন্তু ওরা আমাকে মিথ্যে বলেছিল, ওরা ছিনতাইকারী ছিল। মাঝপথে ওরা আমাকে ছুরির ধরে সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে চলে গেছে। আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, ভয়ে আর স্যারকে ফোন দেইনি। স্যার যদি মনে করেন যে আমি টাকাগুলো নিয়ে আত্মসাৎ করে নিয়েছি, তাই আমি স্যারের গাড়ি স্যারের বাসার সামনে রেখে ওখান থেকে চলে আসি। ওর মনে মনে ভেবে ফেলি যে আমি আর স্যারের গাড়ি চালাবো না। আমি ওখান থেকে চলে আসার পর অন্য কাজের সন্ধানে বেরিয়ে পড়ি। হঠাৎ দেখি রাস্তার মাঝে কিছু লোক জড়ো হয়ে আছে। আমি সামনে এগিয়ে দেখি একটা লোক মাটিতে পড়ে আছে। আমি আর একটু এগোতেই স্যারকে দেখতে পেলাম। তখন আমি একটা সিএনজি রিজার্ভ করে আর স্যারকে হসপিটালে নিয়ে আসি। তারপর আজ 6 দিন স্যারের কোনো জ্ঞান ফেরেনি। মাঝে একবার একটু জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফিরে পর স্যার মাহি বলে চিৎকার করে ওঠে। তারপর আবার জ্ঞান হারিয়ে ফেলে। মাহি ড্রাইভারের এমন কথা শুনে মনে হচ্ছে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। মাহি চিৎকার করে কান্না করে ওঠে। আমার জোনাস মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে। মানুষটার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মাহি তারপর তার মাকে বলে রোহানকে যেন সিএনজি করে বাসায় নিয়ে যায়। আর মাহির কাজ আছে বলে ড্রাইভারকে সাথে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহি হসপিটালে আসার পর আমার কেবিনের সামনে কিছু মানুষকে দেখতে পায়। মাহি বুঝতে পারে যে এরা আমার প্যারেন্টস। আমার মা মাহিকে দেখে বুঝতে পারে যে এটাই সে মেয়ে যে আমি জ্ঞান ফেরার পর ওর নাম ধরে ডেকেছি। মাহি আমার কেবিনের সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে কান্না করে দেয়। আমার মা মাহিকে ধরে, মা কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া কর। জানিস মা, আমার ছেলেটা না অনেকটা পাগল টাইপের। ছোটকাল থেকে কোনো মেয়ের সাথে মিশত না। কত মেয়ে আমার ছেলেকে প্রেমের অফার দিয়েছে, আমার ছেলেটা রাজি হতো না। মানুষ মা বাবার থেকে কথাগুলো লুকিয়ে রাখে। উল্টো আমার ছেলে আরো আমাকে এসে বলতো, মা আজকে আমাকে একটা মেয়ে প্রেমের অফার করেছিল। তুই কি বলছিস? আমি বলেছি আমি পারবো না। কেন মানা করে দিলি কেন? সে আমাকে বলতো সে নাকি বিয়ের পর তার বউয়ের সাথে প্রেম করবে, বিয়ের আগে কারোর সাথে প্রেম করবে না। আমার এমন সহজ সরল ছেলেটা আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মা, সব আমার জন্য হয়েছে।
ওই দিন আমি ওনার সাথে অমন ব্যবহার না করলে আজ আর ওনার এই অবস্থা হতো না। মা, তোদের মাঝে কি হয়েছে আমি জানি না, আর তোর কোনো দোষ নেই। আল্লাহ তাআলার হুকুম এমনটাই ছিল, দেখবি সব ঠিক হয়ে যাবে। ইতিমধ্যে ডাক্তার এসে বলে, রোগীর কন্ডিশন আগের চেয়ে খারাপ হতে চলেছে। রোগী হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। আপনারা শেষবারের মতো গিয়ে রোগীকে একবার দেখে আসুন। কেবিনে ঢোকার পর আমার মুখে মাস্ক লাগানো। মাহি আমাকে এই অবস্থা দেখে জড়িয়ে ধরে কান্না করে দেয়। প্লিজ ম্যাডাম, এভাবে কাঁদবেন না, পেশেন্টের সমস্যা হবে, পারলে আল্লাহকে ডাকেন। মাহি ঘড়ির দিকে তাকে দেখে প্রায় 1টা বাজে। মাহি সাথে সাথে কেবিন থেকে বেরিয়ে জায়নামাজ নেমে দাঁড়িয়ে পড়ে। 2 রাকাত নফল নামাজ শেষ করে মোনাজাতে 2টি হাত উত্তোলন করে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, রহিম রহমান, এই শেষ রাতে পৃথিবীর সকল মানুষ যখন ঘুমন্ত, এমন সময় তোমার পবিত্র দরবারে 2টি হাত তুলে ধরেছি। তুমি আমার ভালোবাসার মানুষটিকে সুস্থ করে দাও। তোমার কাছে কোনোদিন কোনো কিচ্ছু চাইনি, আজ আমার ভালোবাসার মানুষের প্রাণ ভিক্ষা চাচ্ছি। আল্লাহ, তোমার যদি প্রাণ নিতেই হয় তুমি আমার প্রাণ নাও, তারপরেও তুমি আমার ভালোবাসার মানুষটিকে সুস্থ করে দাও। আল্লাহ, এই নিশিরাতে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার আকাশকে সুস্থ করে দাও আল্লাহ। আমার বেঁচে থাকার অবলম্বনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিও না। নিশ্চয়ই তোমার গুনাহগার বান্দির দোয়া কবুল করেছ। এই কথা বলে মোনাজাত শেষ করে জায়নামাজে ঘুমিয়ে গেল। ভোরের আলো পড়তে মাহির ঘুম ভেঙে যায়। মাহি দৌড়েছে আমার কেবিনে। মাহি গিয়ে দেখে আমার অক্সিজেনে মাস্ক খোলা। ডাক্তার এসে বলল, আকাশ আর ফিরবে না। কথাটা বলে ডাক্তার চলে গেল। মাহি চিল্লে কাঁদছে, না, আমার আকাশ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার মা বাবাও অনেক কান্নাকাটি করেছে। মাহি আমার পা দুটো জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি সত্যিই তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার বুকেই যে আমার শেষ ঠিকানা, প্লিজ কথা বলো, চুপ করে থেকো না। মাহি আমার পা জড়িয়ে ধরে কাঁদছে। মাহি যেন বিশ্বাস হচ্ছে না যে আমি আর বেঁচে নেই। আমার মৃতদেহ মাহি চোখের সামনে পড়ে আছে। একটু পর কিছু লোক মাহিকে ধরে এক জায়গায় বসালো, আর আমার লাশ সবাই ধরাধরি করে গাড়িতে উঠিয়ে আমার গ্রামের বাড়িতে নিয়ে যায়। আমাকে গ্রামের বাড়িতেই কবর দেওয়া হয়। আমাকে গোসল করানো হয়। তারপর সবাইকে শেষবারের মতো একবার দেখানোর পর আমার মুখ সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। আমার মা বাবা, ছোট বোন সবাই কান্নাকাটি করছে। আমাকে সবাই ধরাধরি করে খাটিয়ে উঠিয়ে কাঁধে নিল। তারপর সবাই আমাকে কাঁধে নিয়ে কবরস্থানের দিকে রওনা দিল। মাহি আমার খাটের দিকে এক নজরে তাকিয়ে আছে। মায়ের চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। সবাই আমাকে নিয়ে হাওয়ার সাথে মিশে যাচ্ছে। এক সময় সে আর আমাকে খাটিয়ে দেখতে পাচ্ছে না। মাহি তখন আকাশ বলে জোরে চিৎকার করে ওঠে। সাথে সাথে মাহির ঘুম ভেঙে যায়। মাহি ঘুম চোখে দৌড়ে আমার কেবিনের দিকে যায়। কেবিনে ঢুকে দেখে আমি ঠিকই আছি। আমার মুখে মাস্ক লাগানো, সবকিছুই ঠিক আছে। মাহি আমাকে জড়িয়ে ধরে অস্পষ্টভাবে কান্না করে দেয়। আমার মা একটু বাইরে গিয়েছিল। আমার মা কেবিনে ঢোকার পর সে দেখতে পায় মাহি আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। মা, কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোর ভালোবাসা আল্লাহ তোর বুকে ফিরিয়ে দিবে। এর মধ্যে ডাক্তার রুমে ঢুকে বলে, আপনারা একটু বাইরে গিয়ে বসুন, রোগীর চেক আপ করতে হবে। তারপর মাহি আর আমার মা কেবিনের বাইরে অপেক্ষা করছে ডাক্তার কখন বের হবে। একটিবার ডাক্তার বেরিয়ে আসে। আমার মা এগিয়ে যায় কথা বলার জন্য। দেখুন, রোগীর কন্ডিশন এখন আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। রোগীর হাতে আর মাত্র 12 ঘন্টা সময় আছে। এর আগে যদি রোগীর জ্ঞান না ফিরে, তাহলে হয়তো ওনাকে আর বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার চলে যায়। মাহি ডাক্তার এমন কথা শুনে মাহি আমার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে পাগলি মেয়ে, কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা এতটা পাষাণ না যে আমাদের সবাইকে কষ্ট দিয়ে সে চলে যাবে। আর মায়ের মন কখনো মিথ্যে বলে না। দেখবি আমার আকাশ ঠিক আমার বুকে ফিরে আসবে। 8 ঘন্টা চলে গেছে, এখন আমার জ্ঞান ফিরেনি। সবার মুখে চিন্তার ছাপ। 10 ঘন্টা চলছে। হঠাৎ আমি নড়ে উঠি। মা, আকাশের জ্ঞান ফিরেছে। তারপর মাহিকে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার আসে। আসার পর আমার সবকিছু চেক করে।
আল্লাহর রহমতে এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। আমার জ্ঞান ফিরতে প্রায় অনেকটা সময় হয়েছে। আমি এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছি। মাহি আজ 2 দিন বাসায় যায় না। আমার জ্ঞান ফেরার পর সে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার হসপিটালে আসে। হসপিটালে আসার পর মা, আকাশ এখন কেমন আছে? এই তো মা, ভালো আছে। মা, তোমার হাতে প্লেট কেন? আকাশকে খাওয়ানোর জন্য প্লেট নিয়েছিলাম। মা, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি আকাশকে। তারপর মাহি আমার মার হাত থেকে প্লেটটা নিয়ে খাবার পেরে আমার সামনে আসে। হা করো। আমি চুপ করে আছি। আমি কিছু বলছি? আমি আপনার হাতে খাবো কেন? মা কোথায়? মাকে গিয়ে পাঠিয়ে দিন, আমি আপনার হাতে খাবো না। তুমি আমার হাতেই খাবে বলে আমার মুখের সামনে প্লেটটা নিয়ে খাবারের নলা ধরে। আমি খাবারের প্লেট সহ খাবার ছুঁড়ে মারি। আপনি কে? হ্যাঁ, আমার বউ না গার্লফ্রেন্ড যে আমাকে জোর করে খাওয়াতে আসছেন? দূর হয়ে যান চোখের সামনে থেকে। মাহি কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে পড়ে। আমি মাহিকে ঘৃণা করি, কারণ মাহি আমাকে ধোঁকা দিয়েছে। তার চেহারা আমি দেখতে চাই না, কারণ সে অন্য পুরুষের কাছে তার সতীর্থ বিলিয়ে দিয়ে আসছে, যেটা ভোগ করা শুধু আমার অধিকার ছিল। এভাবে হসপিটালে আরো 3 দিন থাকি। আমি মাহির সাথে অনেক খারাপ ব্যবহারও করি। আমি মাহিকে দোষকেও দেখতে পারি না। এত কথা শোনার পরেও মাহি আমার প্রতি কেয়ার একটু কমেনি। আমাকে হসপিটাল থেকে রিলিজ করে বাসায় নিয়ে যাওয়া হয়। মাহি আমাদের সাথে আমাদের বাড়িতে যায়। সারাদিন আমার সেবা করে মাহি দিন কাটিয়ে দেয়। মাহি শুধু রাতটাই তার মা ভাইকে সময় দেয়। আবার সকাল হলে আমার বাসায় চলে আসে। আর মাহি আগে সকালবেলাতে যেই জবটা করতো সেটা আবার ছেড়ে দেয় আমার জন্য। জবটা করলে যে সে আমার দেখাশোনা ঠিক মতো করতে পারবে না, এই কারণে এভাবে প্রায় 21 দিন পার হয়ে যায়। আমি এখন অনেকটাই সুস্থ। আমি এখন একা একা চলাফেরা করতে পারি। মাই সারাদিন আমার বাসায় কাটিয়ে রাতে বাসায় চলে যায়। আবার সকালবেলা ভোরে উঠে নাস্তা করে আমার বাসায় চলে আসে। আমার বাসায় আসার পর সে সোজা আমার রুমে আসে, আর আমার রুমে ঢোকার পর দেখে আমি ঘুমিয়ে আসি। কত মায়াবী লাগছে আকাশের চেহারাটা। মা এসে আমার খাটের এক পাশ করে বসে। মায়ের খুব ইচ্ছে করছে আমার কপালে একটা চুমু খেতে। সে আর কোনো দিকে না তাকিয়ে আমার ঠোঁটে আলতো করে একটা চুমু দেয়। আমার ঘুম ভেঙে যায়। আমি সাথে সাথে মাহিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিই। এই চরিত্রহীন মেয়ে, তোর সাহস হয় কি করে আমাকে চুমু দেওয়ার? তোকে অধিকার কে দিয়েছে? যখন অন্যের সাথে রাত কাটিয়েছিলি তখন মনে ছিল না তোর আমার কথা? এখন কেন ভালোবাসা দেখাইতে আসছিস? প্লিজ, আপনি একবার শুনুন আমার কথা। চুপ, তোর মতো চরিত্রের মেয়ের কোনো কথা আমি শুনতে চাই না। বের হয়ে যা তুই আমার বাসা থেকে। যার সাথে রাত কাটিয়েছিল ওর বাসায় যা, বিশ্বাসঘাতক। আচ্ছা, আমি চলে যাচ্ছি, তবে একটা সময় আসবে আপনি আপনার ভুল বুঝতে পারবেন, কিন্তু তখন আপনি আমায় হাজার খুঁজলেও আর পাবেন না। এমন দুর্দিন কখনোই না আসুক যে তোর মতো চরিত্রের মেয়েকে আমার খুঁজতে হবে। মায়ে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়ে। সে কোথায় যাবে তার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। তবে মাহি এইটুকু জানে যে তার কোনো এক দূর দেশে হারিয়ে যাবে, যেখানে আকাশ নামের কোনো ছিটেফোঁটাও থাকবে না। আজ 2 দিন মাহি আমার বাসায় আসে না। আমার কেমন যেন ঘরটা শূন্য শূন্য মনে হচ্ছে। মায়ের কথা খুব মনে পড়ছে। মাহি এই বাড়িতে যতদিন ছিল ততদিন ঘরটা পরিপূর্ণ ছিল। যদি আমার মা বাবা সবাই আছে বাসায়, তারপরে আমার সেটা চোখে পড়ছে না। ঘরটা কেমন যেন অপরিপূর্ণই লাগছে। মায়ের স্মৃতিগুলো বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে। ঘরের সমস্ত জিনিস, এমনকি দেয়ালগুলো পর্যন্ত আমাকে মায়ের স্মৃতি মনে করিয়ে দেয়। এই দেয়ালের পাশে মাহি দাঁড়িয়েছিল। আমার মনের কোন এক কোনায় এখনো মাহির জন্য ভালোবাসা লুকিয়ে আছে। না, আর ভালো লাগছে না, একটু বাইরে যাওয়া দরকার। অনেকদিন হয় 4 দেয়ালের মাঝে নিজেকে বন্দি করে রেখেছি। আর একটু বাইরে গেলে হয়তো মনটা ভালো হবে। মাহিকে হয়তো ভুলে থাকতে পারবো, ওর কথাগুলো আর মনে পড়বে না। তারপর আমি ঘর থেকে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। কোন এক টঙের দোকানে গিয়ে, মামা একটা সিগারেট দিন তো। এই নিন মামা আপনার বিড়ি। আমি টঙের দোকানে বসে বিড়ি খাচ্ছি, তখন হঠাৎ জ্যামে আটকে পড়েছে এমন একটা গাড়ির দিকে নজর পড়ে। গাড়িটা আমার পরিচিতই মনে হচ্ছে, এবং গাড়ির মধ্যে থাকা লোকটাকেও আমার পরিচিতই মনে হচ্ছে। একটু ভালো করে ভেবে দেখি, হ্যাঁ, এটা তো ওই লোকটা যার সাথে মাহিকে দেখেছিলাম। আর লোকটার পাশে ওই মেয়েটাকে। লোকটার পাশে তো মাহির থাকার কথা ছিল, কারণ আমার পরে তো মাহিকে ওই লোকটাই কন্ট্যাক্ট করেছে। দূর, যা হবে হোক, তাতে আমার কি? লোকটা কাকে নিয়ে কি করবে সেটা ওর ব্যাপার। আর লোকটার সাথে একটু কথা বলা দরকার, কারণ মাহিকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওর ভাইয়ের অপারেশনের টাকা দিব। আমাদের টাকাগুলো যখন ওই লোকটা দিয়েছে, তাহলে ওনাকে আমার টাকাগুলো ফেরত দেওয়া উচিত।
না হয় আমি মাহিকে দেওয়ার কথা বরখেলাপ করব। আমি বিড়ি ফেলে দিয়ে লোকটার গাড়ির দিকে এগোতে থাকি। আমি গাড়ির সামনে যেতে যেতে জ্যাম ছুটে যায় আর লোকটা গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। এমনই তাড়াতাড়ি করে গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট দিই আর লোকটার পিছনেই গাড়িটা একটা বাংলোর সামনে দাঁড়ায়। যদিও বাংলোটা আমার পরিচিত, আমি এর আগে বাংলোর সামনে এসেছিলাম। আমার ভালোবাসা মানুষটা এই বাংলোর ভিতরে তার সতীর্থই অপরিচিত লোকটার কাছে বিলিয়ে দিয়েছে। রাগ হচ্ছে আমার এই লোকটার উপর। তারপরেও রাগকে দমিয়ে রেখে বাংলোর মধ্যে ঢুকি। বাংলোর মধ্যে ঢুকে দরজায় বেল 2-1 পড়তেই একটা মেয়ে এসে দরজা খুলে দেয়। আর মেয়েটা হচ্ছে ওই মেয়েটা যাকে আমি গাড়ির মধ্যে দেখেছিলাম অপরিচিত লোকটার সাথে। আসলে আমি বাসে যিনি থাকেন ওনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি একটু বসুন। নিলয় একটু ওয়াশরুমে গেছে, ফ্রেশ হয়ে আসতেছে। জান, তুমি উপরে যাও, আমি আসতেছি একটু কথা বলে। তারপর দুজনই সালাম বিনিময় করে। আসলে আমি আকাশ। নামটা শোনার পর সাথে সাথে চিনে ফেলে এটা কোন আকাশ, কারণ মাহি আমার কথা নিলয়কে আগে বলেছে। আসলে আপনি মাহিকে বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন। আমি আপনাকে সে টাকাগুলো ফেরত দিতে চাই, কারণ আমি মাহিকে বলেছিলাম যে ওর পায়ের অপারেশনের সমস্ত খরচ আমি বহন করব, কিন্তু কিছু কারণে টাকাগুলো আর দেয়া হয়নি। হ্যাঁ, আমি আপনার সমস্ত কথা শুনলাম, কিন্তু টাকাগুলো আমি নিতে পারবো না। কিন্তু কেন? কারণ মাহি আমার বোনের মতো। আমি আমার বোনকে সাহায্য করেছি, ভাই বোনকে সাহায্য করবে, এটাই স্বাভাবিক। এখানে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনার বোন বলতে? মাহি তো প্রস্টিটিউট। মাহিকে তো আপনি টাকা দিয়ে ঠিক করে এনেছিলেন, তাহলে আপনার বোন হলো কিভাবে? হ্যাঁ, ঠিক করে এনেছিলাম, তবে সে আমার সাথে কোনো কিছুই করেনি। সে আমাকে ভাই ডেকে অনুরোধ করেছিল আমি যাতে তার সাথে কিছু না করি। আমিও তাকে বোন বলে ডেকেছিলাম, তার সাথে কিছুই করিনি আমি। সে আমাকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে, আরও এটাও বলে সে নাকি একটা মানুষকে ভালোবাসে, সেই মানুষটাকে ঠকাতে পারবে না। তবে সেই ভালোবাসার মানুষটা যে আপনি, সেটা আমি শিওর। আমি নীলের মুক্তি এমন কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মনে হচ্ছে। আল্লাহ, কি করলাম আমি? এটা নির্দোষ একটা মেয়েকে শাস্তি দিলাম আমি। আমার মতো খারাপ লোক দুনিয়াতে একটাও নেই। আমি নীলের হাত ধরে কান্না করে দিই। ভাই প্লিজ, মাহি কথা একটু বলবেন? আমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আমি মাহিকে নিজের করে নেব। এখন কেঁদে আর কি হবে? জিনিস থাকতে জিনিসের কদর করতে হয়, না হয় জিনিসের মান কমে যায়। যেমন দেখেন, এই যে একটু আগে একটা মেয়েকে দেখলেন, ও আমার ওয়াইফ। আমরা 2 দিন আগে বিয়ে করেছি। ও আমাকে অনেক আগে থেকে ভালোবাসতো, সেটা আমি জানতাম না। জানলে হয়তো আমি আমার জীবন ওভাবে নষ্ট করতাম না। এখন আমরা অনেক সুখে আছি। আর একটা কথা মনে রাখবেন, সব মেয়েরা ছলনাময়ী হয় না। কিছু মেয়ে সত্যিকার অর্থে ভালোবাসে। মাহি আপনাকে সত্যিকারে ভালোবেসেছিল, আপনি তার ছলনা মনে করে তাকে তাড়িয়ে দিয়েছেন। না হলে মাহিকে আজ আপনার হারাতে হতো না। ভাইয়া প্লিজ বলেন না মাহি কোথায়, প্লিজ ভাইয়া প্লিজ। মাহি কোথায় তা আমি জানি না, তবে সে যাবার আগে একবার আমার কাছে আসছিল আর বলে গেছে সে এই মিথ্যাবাদী শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাবে। অন্যদিকে মাহি সে তার মা আর ছোট ভাইকে নিয়ে নিজে গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামের বাড়িতে সে একটা ছোটখাটো স্কুলে জব করে কোনোভাবে দিন কাটিয়ে দেয়। আজ প্রায় 6 মাস পেরিয়ে গেল। আমি মাহিকে সমস্ত অলিগলিতে খোঁজ করি, কিন্তু কোথাও পাই না। আমি পুরো পাগলের মতো হয়ে গেছি। এখন আমি সারাদিন নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখি। বাবা আর কতদিন এভাবে কষ্ট পাবি বলতো? তোর কষ্টে যে আমাদের কষ্ট হয়, এটা কি তুই বুঝিস না? এভাবে নিজেকে 4 দেয়ালের মাঝে বন্দি করে কেন কষ্ট দিচ্ছিস? তুই যার জন্য কষ্ট পাচ্ছিস, হয়তো সে অন্য কাউকে ভালোবাসে। না মা, এটা হতে পারে না। মাই শুধু আমাকে ভালোবাসে, সে অন্য কারো হতে পারে না। সে শুধুই আমার। আচ্ছা বাবা, বুঝলাম মাহি শুধু তোর, কিন্তু নিজেকে এভাবে ঘরের মধ্যে আর কত বন্দি করে রাখবি? প্লিজ এভাবে আর নিজেকে কষ্ট দিস না। তোর অফিস থেকে চিঠি পাঠিয়েছে, তোকে জয়েন করতে বলছে। প্লিজ আর না করিস না। এবার একটু আমাদের কথা ভেবে হলেও
চার দেয়ালের ভিতর থেকে নিজেকে মুক্ত কর। আচ্ছা মা, ঠিক আছে, আমি কাল থেকে অফিসে জয়েন করব। বাবা, চেহারার কি অবস্থা করে রেখেছিস? তোকে দেখে পুরো পাগলের মতো লাগছে। চুল দাড়িগুলো অনেক বড় হয়ে গিয়েছে, যা গিয়ে কেটে আয়। আচ্ছা মা, ঠিক আছে। আমি ঘর থেকে বের হই। আজ অনেকদিন পর সূর্যের আলো দেখছি। তারপর আমি সেলুনের দোকানে যাই, ফ্রেশ হয়ে আবার ঘরে ফিরে আসি। এভাবে আমার দিনটা কেটে যায়। পরের দিন রেডি হয়ে অফিসে যাই। আজ অনেকদিন পর আমি অফিসে যাব, তাই সবাই আমার জন্য ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে স্বাগত করার জন্য। আমার অনুপস্থিতিতে নতুন কিছু স্টাফও নেওয়া হয়েছে। তাদের মধ্যে একটা মেয়েও আছে, অধরা। সেও হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আমি অফিসে পৌঁছানোর পর এমডি স্যার আমাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। তারপর অফিসের স্টাফরাও একে একে আমাকে স্বাগত জানায়। অধরা আমাকে দেখে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। কি কিউট চেহারা, চুলগুলো স্পাইক করা, ফিগারটা ইচ্ছে করছে যে গিয়ে ঝাপটে ধরি। এই যে মিস, হা করে তাকিয়ে থাকবেন শুধু, নাকি ফুলের তোড়াটাও দিবেন? অধরা লজ্জা পেয়ে যায়। না স্যার, দেব। তাহলে দিন। অধরা ফুলের তোড়াটা আমাকে দেয়। আমি তারপর আমার কেবিন দিকে চলে যাই। অধরার বান্ধবী বলে, কি রে, এভাবে স্যারের দিকে তাকিয়েছিলি কেন? মনের মধ্যে লাড্ডু ফুটছে যে, বুঝতে পেরেছি। অধরা চুপ করে আছে। থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। তবে অধরা, তোর সাথে কিন্তু স্যারকে হেব্বি মানাবে রে। অধরা একটা মুচকি হাসি দিয়ে কাজ করতে চলে যায়। আমার কাছে মন বসছে না। বারবার শুধু মাহির সেই মায়াবী মুখটা আমার চোখের সামনে বেশি উঠছে। একটু পর অধরা আমার কেবিনে ঢুকে। কোনো উত্তর নেই। আমি কোনো এক চিন্তা রাজ্যে হারিয়ে গেছি। অধরা স্যার বলে জোরে চিৎকার করে ওঠে। আমি ভয় পেয়ে যাই, আর সাথে রাগ উঠে যায়। এই মেয়ে, এত জোরে চিৎকার করলে কেন? আমি কি বয়রা নাকি? আর তুমি কার অনুমতি নিয়ে রুমে ঢুকেছ? তোমার সাহস হয় কি করে অনুমতি ছাড়া রুমে ঢোকার? স্যার, আমি তো। চুপ ফাজিল মেয়ে, থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেব। একদম কোনো কথা বলবা না। অধরা ভেবে করে কান্না করে দেয়। এই মেয়ে, এইভাবে কান্না করছো কেন? আপনি তারপর দিয়ে গালের সবগুলো দাঁত ফেলাই দিবেন। আমার দাঁত পড়ে গেলে আমি খেতে পারবো না, সেজন্য কান্না করতেছি। হাল্লা, আমাকে বাঁচাও। ওইটা খার পাল্লায় পড়লাম আমি। এই মেয়ে, আমি তোমাকে থাপ্পড় দিচ্ছি এখনো? দেন নাই, তবে দিবেন বলছেন তো। আল্লাহ, আমার কি হবে? আমি খাবো কিভাবে? প্লিজ চুপ করো এবার। আমার বিরাট বড় ভুল হয়েছে। কেন যে তোমাকে ওই কথা বলতে গেলাম? অধরা এখনো কান্না করতেছে। পায়ে পড়ি তোমার, চুপ করো এবার। চুপ করবে এক সত্ত্বে। আপনি কখনো আর আমাকে বকা দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, যাও, বকা দেব না। এবার বলো, তুমি আমার কেবিনে কেন আসছো? আর আমার পিয়ে কোথায়? এমডি স্যার আমাকে কেবিনে যেতে বলেছে, আর আমি আপনার নতুন পিএ। আল্লাহ, এই মেয়ে তো বকবক করতে করতে আমার মাথায় শেষ করবে। তুমি আমার নতুন পিয়ে মানে? আগের জন কোথায়? উনি চাকরি ছেড়ে চলে গেছেন। ও আচ্ছা। তারপরে আমি এমডি স্যার রুমে চলে যাই। আর যাওয়ার আগে অতরকে বলেছি তার কেবিনে গিয়ে কাজ করতে। আমার পাগলটা। স্যার, আপনি যখন রাগ করেন তখন আপনাকে না অনেক কিউট লাগে, আর ইচ্ছে করে আপনার সেই গোলাপি ঠোঁটগুলোতে একটা কিস করি। আকাশ, কেমন আছো? এই তো স্যার, ভালো। আপনি? ভালো। তোমাকে যেই জন্য ডাকা সেটা হচ্ছে আগামীকাল ফরিদপুরে আমাদের কোম্পানির একটা মিটিং আছে, সেটাতে তোমাকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর আমি এমডি স্যারের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে যাই। গিয়ে দেখি অধরা এখনো বসে আছে, আর আমার একটা প্লাজের মেলানো আছে, সেটা নিয়ে ছোট বাচ্চাদের মতো খেলা করছে। আমি অধরাকে দেখি কি বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না। এই মেয়ে, তোমাকে কি বলে গিয়েছিলাম? এখানে বসে খেলা করতে, নাকি নিজের কেবিনে গিয়ে কাজ করতে? কেবিনে গিয়ে কাজ করতে। তাহলে কেবিনে গিয়ে কাজ না করে এখানে কি করছো? যাও, গিয়ে কাজ করো। যাচ্ছি স্যার। বজ্জাত, অ্যানাকোন্ডা, লাল কুমির, সাদা হাতি, হলুদ বিড়াল সব আপনি। এই মেয়ে শোনো। আল্লাহ, আবার কি জন্য ডাকছে কে জানে। সব শুনে ফেললো না তো? কাল রেডি হয়ে থাকবা, আমার সাথে তোমাকে ফরিদপুর মিটিংয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। তারপর রুম থেকে বের হয়ে নিজের কেবিনে যাই। কি রে অধরা, এতক্ষণ স্যারের রুমে কি করলি?
স্যারকে কিস টিস করলি না তো আবার কেন? আমি করব ওই বচ্চাটাকে কিস। আস্তে একটা কলা বাদুর। বুঝেছি। করতে আরো বেশি করবি, এখন না বললেও কি হবে? এই তুই কাজ করবি নাকি বাড়ি দিয়ে তোর মাথা ফাটাবো আমি? সত্যি বলছি তো, তাই গায়ে জ্বালা করছে। তারপর দুজনে কাজে লেগে যায়। অপরদিকে আমি কালকে ফরিদপুরে যাব। আমার কেন যেন মনে হচ্ছে ফরিদপুরে আমার আপন কেউ আছে। ফরিদপুর নামটা শুনতেই কেন যেন মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। সেদিন আমি অফিস শেষ করে বাসায় আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কালকে মিটিংয়ের পেপারসগুলো এক নজর দেখে নেই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক করে রাতে ঘুমিয়ে পড়ি। পরদিন বাসা থেকে বের হওয়ার সময় বাসায় বলে যায় যে ফরিদপুরে একটা মিটিং আছে, সেখানে 2 দিন থাকবো। গাড়ি নিয়ে বের হয়ে অফিসের উদ্দেশ্যে। অধরাও রেডি হয়ে অফিসে আসে। একটু পরে আমি আর অধরা ফরিদপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। আমরা দুপুরের আগে ফরিদপুরে পৌঁছাই। তারপর আমি আর অধরা একটা হোটেলে গিয়ে উঠি। হোটেলে 2 জনের জন্য 2টা রুম আগে থেকে বুকিং করে রেখেছি। দুজনে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নেই। 3টা বাজে মিটিং। আমার ফোনে অ্যালার্ম বাজছে। আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়ি। তারপর রেডি হয়ে অধরাকে ফোন দেই। অধরা ফোন ধরতেছে না, বেশ কয়েকবারই ফোন দেই। আর মাত্র 15 মিনিট আছে মিটিং শুরু হওয়ার। আমি অধরার রুমের সামনে গিয়ে দরজায় নক করি। না, তাও অধরা দরজা খুলছে না। আমার রাগ উঠে যাচ্ছে। আমি জোরে দরজায় বাড়ি দিতে থাকি। একটু পর অধরা চোখ মুছতে মুছতে এসে দরজা খুলে দেয়। অধরার এমন কর্মকাণ্ড দেখে আমার রাগ আরো বেড়ে যায়। এই মেয়ে, কয়টা বাজে? কতবার ডেকেছি তোমাকে আমি? আর কয়টা ফোন দিয়েছি তোমাকে? তোর ফোন কোথায়? সরি স্যার, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই শুনতে পাইনি। 3টা বাজে মিটিং আর তুমি পুরোপুরি ঘুমাচ্ছ? কাণ্ডজ্ঞান নেই তোমার? ইচ্ছে করছে থাপ্পড় মেরে গালের সবগুলো দাঁত ফেলে দেই। অধর আমার এমন রাগ দেখে ভয়ে কান্না করে দেয়। এই মেয়ে আবার কান্না করতেছে কেন? কেন অফ করো। আপনি অনেক খারাপ। আপনি আমাকে বলছিলেন আর বকা দিবেন না, তাও আপনি আমাকে বকা দিচ্ছেন, আবার থাপ্পড়ও মারবেন বলছেন। আম্মু তুমি কোথায়? এই মানুষটা আমাকে মারবে বলছে, তুমি আমাকে এই মানুষটার কাছ থেকে নিয়ে যাও বলে ভেবে করে কান্না করে দেয়। আমি অধরের এমন কর্মকাণ্ড দেখে অধরার উপর রাগ করবো না কি করবো নিজে বুঝে উঠতে পারছি না। আল্লাহ, তুমি কোন পাগল মেয়ের পাল্লায় ফেললে আমাকে? আল্লাহ আমাকে রক্ষা করো এই পাগল মেয়ের হাত থেকে, না হয় মেয়ে আমার মাথা নষ্ট করে ফেলবে। আচ্ছা প্লিজ এবার কান্না বন্ধ করো। আমাকে কোন পাগল এসে কামড় দিছিল? আমি তোমাকে বকা দিয়ে গেছিলাম। এখন আমার নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। এবার প্লিজ কে রেডি হয়ে আসো, আর কোনোদিন তোমাকে আমি বকা দেব না। অতটা চোখ মুছতে মুছতে বলল, সত্যি বলতেছেন তো আর বকা দিবেন না? হ্যাঁ বাবা, সত্যি বলতেছি, আর বকা দিব না। এবার তো যাও। স্যার আপনি 2 মিনিট একটু বসেন, আমি ওয়াশরুমে যাব আর 2 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসবো। অতটা রেডি হয়ে আসে। তারপর আমি আর অতরা মিলে মিটিং করার জন্য বেরিয়ে পড়ি। মিটিং শেষ করতে করতে প্রায় 4টা বাজে। মিটিং শেষে আমি আর অধরা আবার হোটেলের উদ্দেশ্যে গাড়ি করে রওনা দিই। আমি গাড়ি ড্রাইভ করছি আর অধরা বক বক করছে আমার সাথে। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি চুপ করেই আছি। গাড়ি কিছু দূর আসার পরে আমার মনে হয় যে আমি মাহিকে যে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছি। আমি গাড়িটা কিছু পথ এগিয়ে নিয়ে যাই। আমি আবার পিছনে ব্রেক দিয়ে গাড়ির রাস্তার একপাশে দাঁড় করাই। আমি গাড়ি থেকে নেমে দেখি মাহি হেঁটে হেঁটে যাচ্ছে। তারপর আমি দৌড়ে গিয়ে মাহির সামনে দাঁড়াই আর মাহিকে জড়িয়ে ধরি। এই এই কে আপনি? আর আপনি আমাকে এভাবে জড়াই ধরছেন কেন? আমি মাহিকে ছেড়ে দিয়ে, এই আমি তোমার আকাশ, যাকে তুমি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতা। আমি সে আকাশ। জানো তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি। এই 6টা মাস আমি তোমাকে পুরো পাগলের মতো খুঁজেছি। সমস্ত অলিগলিতে খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। তুমি যেদিন আমাকে ছেড়ে চলে আসো, তাই 2 দিন পর তোমার ভাইয়ের কাছে আমি সবকিছু শুনেছি যে তুমি কোনো ভুল করোনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ মাহি, তুমি আমায় ক্ষমা করে দাও। এই কে আপনি? আর কোন আকাশ? আমি এই নামের কাউকেই চিনি না। আর কিসের জন্যই বা ক্ষমা চাচ্ছেন আপনি? আমি মাহির হাত ধরি। প্লিজ মাহি, তুমি আমাকে যা শাস্তি দিবে তাও আমি মাথা পেতে নেব, কিন্তু আমাকে এভাবে একা রেখে চলে যেও না। এই আপনার সাহস তো কম না? আপনি আমাকে একটু আগেই জড়াই ধরছেন, এখন আবার হাত ধরছেন। আমাকে টাচ করার অধিকার কে দিয়েছে আপনাকে? আর একবার বললাম না আমি আপনাকে চিনি না। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো,
আর এখন তুমি যা বলছো এগুলো একটা তোমার মনের কথা না। মাহি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি মানছি যে আমি তোমার সাথে অন্যায় করেছি। আমি তার জন্য ক্ষমা প্রার্থী। প্লিজ তুমি আমার ভালোবাসা কিভাবে ফিরিয়ে দিও না। আপনি আমার পথ ছাড়ুন আর আমাকে যেতে দিন, না হয় কিন্তু এবার খারাপ হয়ে যাবে। না, আমি তোমার পথ ছাড়বো না। আগে তুমি আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। রাস্তা বসে চায়ের দোকানে বেশ কয়েকজন ছেলে বসা ছিল। তারা হুট করে দৌড়ে আসে আমার আর মাহির দিকে। তাদের মধ্যে লম্বা চুলওয়ালা একটা ছেলেও ছিল, হয়তো সে তাদের বস। সে মাহিকে জিজ্ঞাসা করে, মাহি, এই ছেলেটা কে আর তোর হাত ধরলো কেন? আমি চিনি না ছেলেটাকে, আর আমার হাত কেন ধরছে তাও আমি জানি না। চুল লম্বা ছেলেটার নাম রাফিন। সে মাহিকে পছন্দ করে, কিন্তু মাহি তাকে পছন্দ করে না। আর রাফিন এলাকার উচ্ছৃঙ্খল ছেলেদের মধ্যে সে সবার প্রথম। নেশা করা, চাঁদাবাজি করা রাফিনের কাজ। যা তুই ঘরে যা, আমি দেখছি ওকে। মাহি একটা বাড়ির গেট খুলে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এই তোর সাহস কি করে হয় মাহির গায়ে হাত দেওয়ার? তুই ওর গায়ে হাত দিলি কোন সাহসে? বলেই 2-3টা থাপ্পড় মারে। পাশের ছেলেগুলো আমাকে মারতে শুরু করে। অধরা এতক্ষণ গাড়িতে বসেছিল। যখন দেখলো কিছু ছেলে মিলে আমাকে মারছে, তখন গাড়ি থেকে নেমে পড়ে আর দৌড়ে এসে আমাকে জোরে ধরে সেভ করে। প্লিজ ভাই, আপনারা আর ওনাকে মারিয়েন না। এই মেয়ে, তুমি কে যে ওকে বাঁচাতে আসছো? আমি আর কোনো কিছু খুঁজে না পেয়ে, আমি ওনার ওয়াইফ। আজ তোমার জন্য ওকে ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি দেখি মাইকে বিরক্ত করতে, তাহলে মেরে সোজা হাড্ডি গুড্ডি ভেঙে দেব। তারপর ছেলেগুলো সেখান থেকে চলে যায় আর অধরা আমাকে ধরে এনে গাড়িতে বসায়। থাপ্পড় মারার ফলে আমার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। অধরা ব্যাগটিকে টিস্যু বের করে আমার রক্তগুলো মুছে দেয়। কি দরকার ছিল এমনটা করার? আমি কোনো কথা বলছি না, চুপ করে বসে আছি। আমি শুধু একটা কথাই ভাবছি, আমার ভালোবাসার মানুষ আমাকে অস্বীকার করছে। আমি আর এই জীবনই রাখবো না। আপনি চুপ করে গাড়িতে বসেন, আমি গাড়ি ড্রাইভ করছি। আমাকে পাশে সিটে বসে অধরা গাড়ি ড্রাইভ করছে। অপরদিকে মাহিরও খারাপ লাগছে। সে তার ভালোবাসার মানুষকে অস্বীকার করেছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মাহির। সে তো তার ভুল বুঝতে পেরেছে, তারপরেও কেন তার সাথে এমনটা করলাম আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আজ 6টা মাস আমি ঠিক মতো ঘুমাতে পারি না, তোমার কথাগুলো বারবার মনে পড়ে। তোমার সেই স্মৃতিগুলো আমাকে ঠিক মতো ঘুমাতে দেয় না। তোমাকে এতটা ভালোবাসার পরেও কেন তোমাকে আমি আপন করে নিতে পারি না। আমিও চাই তোমাকে ভালোবাসতে, তোমার বুকে মাথা রেখে ঘুমাতে। আমার সতীত্ব আমি তোমাকে যে সঁপে দিয়েছি, সেই তোমাকে কিভাবে ভুলে থাকি। আমিও চাই তোমাকে আপন করে নিতে, কিন্তু এই ইগো নামক জিনিসটা তোমাকে আপন করে নিতে দেয় না। কিছুক্ষণ পর আমরা হোটেলে পৌঁছে যাই। হোটেলে আসার পর অধরা আমাকে ধরে খাটে শুয়ে দেয়। আপনি শুয়ে একটু বিশ্রাম নিন, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। অধরা ফ্রেশ হয়ে এসে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। অধরার আমাকে ডাক দেয় না। অধরা সে তার নিচের রুমে চলে যায়, কিন্তু অধরার মনে বারবার একটা প্রশ্ন আসছে, আকাশ স্যার কেন মেয়েটার হাত ধরলো, আর কেনই বা লোকগুলো তাকে মারলো? আজ স্যার ঘুম থেকে উঠলে স্যার থেকে জেনে নেওয়া যাবে। রাত 10টা বাজে হোটেলে বয় এসে বলল, ম্যাম, আপনাদের খাবারগুলো। স্যারের রুমে খাবার দিয়েছেন? জি না ম্যাম, অনেকবার ডাক দিয়েছি কিন্তু দরজা খুলছেন না। রেস্ট নিচ্ছেন মনে হয়, তাই আর স্যারকে ডিস্টার্ব করিনি। আপনাকে দিয়ে যাচ্ছি খাবারগুলো, আপনি একটু স্যারকে খাবারগুলো পৌঁছে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনি খাবারগুলো রেখে যান, বাকিটা আমি দেখছি। বয় চলে যায়। অধরা খাবারগুলো নিয়ে আমার রুমের সামনে এসে দরজায় বাড়ি দিতে থাকে। স্যার, স্যার। আমার কোনো সারা শব্দ নেই। অধরা আমার রুমের দরজায় একটু জোরে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। অধরা ভিতরে ঢুকে দেখে আমি বিছানার উপরে শুয়ে গিরগির করে কাঁপছি। অধরা স্যার স্যার বলে গায়ে হাত দেয়। আলা, স্যারের তো অনেক জ্বর, জ্বরে স্যারের গা তো পুড়ে যাচ্ছে। লোকগুলো মারা পড়া হয়তো স্যারের গায়ে জ্বর চলে এসেছে। এখন কি করি? হ্যাঁ, স্যারের গা মুছে দিলে হয়তো জ্বরটা একটু কমে যাবে। আগে স্যারকে খাবারগুলো খাইয়ে দিয়ে গা মুছে দেব। অধরা আমাকে ধরে কোনো রকমে উঠিয়ে খাবারগুলো খাইয়ে দেয়। তারপর এক বালতি পানি এনে
আমার মাথায় অল্প অল্প করে ঢালতে থাকে। না হয় জ্বর তো কমবে না, এখন কি করি? স্যার যদি কিছু মনে করেন? ধুর, যা মনে করার করুক, আগে গা মুছে দেই। অধরা প্রথমে আমার শার্ট খোলে। অধরার লজ্জা লাগছে, কিন্তু লজ্জা লাগলেও তার কিছুই করার নেই। এভাবে অধরা আমার সারা শরীর মুছে দেয়। অধরা আমার শরীর মুছে দেওয়ার পর সে পানির বালতিটা নিয়ে ওয়াশরুমের দিকে যাবে পানিগুলো ফেলে দিতে। এমন সময় আমি অধরার হাত ধরি। এই, কোথায় যাচ্ছ তুমি? স্যার, পানিগুলো একটু ফেলে দিয়ে আসি। এই, কোথাও যাবে না তুমি, বলে একটানে নিজের বুকের সাথে নিয়ে আসি অধরাকে মাহি মনে করে। এই মাহি, কোথাও যাবে না তুমি, আমি তোমাকে কোথাও যেতে দেব না। একবার তোমাকে আমি হারিয়েছি, আর আমি তোমাকে হারাতে চাই না, বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। মনে হচ্ছে যে আমি তাকে ছেড়ে দিলে সে অনেক দূরে কোথাও চলে যাবে। তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তারপরও কেন তুমি আমার থেকে দূরে সরে থাকতে চাও? অধরা বুঝতে পারে যে আমি জ্বরের ঘরে প্রলাপ করছি, তাই অধরা কিছু বলছে না, চুপ করে শুয়ে আছে। অধরারও ভালো লাগছে আমার বুকে এভাবে শুয়ে থাকতে। দুজনে এভাবে ঘুমিয়ে পড়ি। সকালে আমার আগে ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি যে আমি অধরাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। সাথে সাথেই ছেড়ে দেই আর খাট থেকে উঠে যাই। আর রাতে কি হয়েছিল ভাবতে থাকি। রাতের ঘটনা মনে পড়তে আমার কেমন যেন লজ্জা লাগছে। অধর এখন কি ভাববে আমাকে? অধরারও ঘুম ভেঙে যায়। সরি, আসলে রাতের ঘটনার জন্য আমি সজ্ঞানে কিছু করিনি। ওকে স্যার, সরি হওয়ার কিছুই নেই। তবে অধরা মন ফুরফুরা, তার অনেকদিন পর আজ ভালো করে ঘুম হয়েছে। আজ আমি আর অধরা ঢাকা ফিরে যাব। হঠাৎ আমার মাহির কথা মনে পড়ে। না, আজ যাওয়ার আগে একবার শেষ দেখা করে যাব মাহির সাথে। তারপর আমি ফ্রেশ হয়ে রেডি হচ্ছি মাহির সাথে দেখা করব বলে। স্যার, কোথায় যাচ্ছেন? আপনার যাওয়ার তো এখন অনেক টাইম বাকি আছে। মাহির কাছে। অধরা তখনই মনে পড়ে কাল রাতে যখন আকাশের জ্বরের ঘর প্রণাম করছিল তখন মাহির কথা বলছিল। অধরা তখনই বুঝে গেছে যে আমি মাহিকে ভালোবাসি। অধরার মন খারাপ হয়ে যায়। অধরা, তুমি একটু থাকো, আমি আসছি, বলে গাড়ি নিয়ে বের হয়ে যায় মাহির বাসার উদ্দেশ্যে। আমি কালকে মাহিকে দেখেছিলাম একটা বাসার ভিতরে ঢুকতে। আমি শিওর যে মাহি ওখানেই থাকে। অধরা অনেকবার পিছন থেকে বারণও করেছে না যেতে, তবে আমি তা শুনিনি। আমি মাহির সাথে দেখা করতে চলে যাই। অধরাও আমার পিছন পিছন বেরিয়ে পড়ে। একটা ট্যাক্সি নিয়ে আমাকে ফলো করে। অধরা মানে বারবার শুধু একটা ভয়ই কাজ করছে যে কালকার লোকগুলো যদি আজকে আকাশ স্যারকে দেখে তাহলে তারা আকাশ স্যারকে আর জীবিত রাখবেন না। আমি গাড়ি মাহির বাসার সামনে দাঁড় করাই। তারপর বাসার ভিতরে ঢুকি। কলিং বেল চাপ দিতে একটা মহিলা সে দরজা খুলে দেয়। আর সেই মহিলাটা হচ্ছে মাহির মা। মাহির মা আমাকে দেখে চিনে ফেলে যে এই সে আকাশ, যার সাথে মাহির সম্পর্ক ছিল। মাহির মা সমস্ত ঘটনা জানে না, তবে এইটুকু জানে যে মাহি আমাকে ভালোবাসে আর আমি সে আকাশ। এই ছেলে, তুমি এখানে কেন আসছো? আমার মেয়ের চোখের ঘুম কেড়ে নিয়েও কি শান্তি হয়নি তোমার? তোমার কারণে আমার মেয়েটা হাসা পর্যন্ত ছেড়ে দিয়েছে, সারাদিন উদাস হয়ে থাকে। তোমার কারণে আমরা ওই শহর ছেড়ে এখানে আসছি, এখানেও আমাদের পিছু পিছু চলে এসেছো। কি চাও তুমি? আমার মেয়ের পিছনে কেন পড়ে আসছো তুমি? চলে যাও এখান থেকে, আর আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। প্লিজ আন্টি, আমি মায়ের সাথে একবার কথা বলবো প্লিজ, তারপর আমি চলে যাব। আর কোনোদিন আপনাদেরকে ডিস্টার্ব করব না। না, মাহি তোমার সাথে কথা বলবে না। চলে যাও এখন থেকে, আর মাহিকে ভুলে যাও। কান্না জড়িত কণ্ঠেই প্লিজ শেষ একবার মাহির সাথে কথা বলবো আমি, প্লিজ। আমার জোড়াজুড়িতে মাহির মা রাজি হয়। আচ্ছা, তুমি এখানে বসো, আমি মাহিকে ডেকে আনছি। কিছুক্ষণ পর মাহি আসে। আপনি আবার এখানে কেন এসেছেন? আপনি কি চান আমার কাছে? আপনি প্লিজ চলে যান। মাহি প্লিজ, তুমি একটিবার আমার কথা শোনো। কি শুনবো আপনার কথা? হ্যাঁ, আর শোনার কি বা বাকি আছে? প্লিজ মাহি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন তোমাকে সন্দেহ করবো না। তুমি শেষ একটিবারের জন্য আমাকে সুযোগ দাও প্লিজ। না, এখন আর সম্ভব না। যা ছিল 6 মাস আগেই তার সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন আমার মনে আপনার জন্য কোনো জায়গা নেই। আপনি প্লিজ চলে যান। আপনি
আমার বাসায় আসছেন, সেটা রাফিন জানতে পারলে খুব খারাপ হবে। আপনার ভালোর জন্যই বলছি, প্লিজ চলে যান। না, তুমি আমাকে হ্যাঁ বলা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আপনি যদি সত্যি কখনো আমাকে ভালোবেসে থাকেন তাহলে সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি, আপনি এখান থেকে চলে যান প্লিজ। তুমি যখন ভালোবাসার দোহাই দিলে তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবা, আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তোমাকে সত্যি আমি অনেক ভালোবাসি। তোমার মনে আমার জন্য কোনোদিন জায়গা হবে কিনা জানি না, তবে আমার মনে তোমার জন্য সেই জায়গাটা আছে, সেটা কোনোদিনও অন্য কারো হবে না। তুমি আমাকে ভালো না বাসতে পারো, তবে আমি তোমাকে সারা জীবনই ভালোবেসে যাব। আর আজকের পর হয়তো এই আকাশকে কেউ আর খুঁজে পাবে না। এই আকাশ আকাশের সাথে মিশে যাবে। আকাশ নামের কোনো সিটি ফোটাও এই জমিনের বুকে থাকবে না। অনেক কিছু বলে ফেলেছি, ভুল হলে ক্ষমা করে দিও। ভালো থেকো, খোদা হাফেজ। আমি মাহির ঘর থেকে বের হয়ে পড়ি। মাহি এতক্ষণে চোখের পানি আটকে রাখলো, এখন আর চোখের পানি যেন ভাত মানছে না। মাহি কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। মাহির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, আমার সাথেই কেন এমনটা হয়? এতদিন তো ভালোই ছিলাম, কেন তুমি আবার ওকে আমার সামনে আনলে? আমি না পাচ্ছি ওকে গ্রহণ করতে, না পাচ্ছি ওকে দূরে সরিয়ে দিতে। এমন ধৈর্যের পরীক্ষা কেন নিচ্ছ আল্লাহ তুমি আমার কাছ থেকে? আমি গেট দিয়ে যখন বের হবো তখন রাইফিন আরো একটা ছেলে মেলে আমাকে ধরে। আমি মাহির বাসায় আসছি সেটা কিভাবে জানি খবর পেয়ে যায়, আর ছেলেগুলো আসার সময় সাথে করে স্টিক নিয়ে আসে। রাফিন আমার গলার ধরেই, এই কালকে তোরে ভালোভাবে বলছিলাম, তা তোর কানে যায় নাই? এবার দেখ তোর কি হাল করি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল একটু বাঁকাতে হয়। তারপর রাফিনের ছেলেগুলো মিলে আমাকে অনেক মারধর করে। আমি কোনো কথা বলছি না, চুপচাপ মার খেয়ে যাচ্ছি। আমি মনে মনে ভাবছি, যাক, লোকগুলো আমার কাজটাকে আরো সহজ করে দিল। এখন আর আমার নিজের কষ্ট করে কোনো কিছুই করতে হবে না। আমার মরার রাস্তাটাকে সহজ করে দিয়েছে ওরা। কার জন্য বাঁচবো আমি? যার জন্য বাঁচবো সেই তো এখন আর আমার নাই। তার থেকে মরে যাওয়াই ভালো। হঠাৎ পিছন থেকে কি একজন মাথায় খুব জোরে আঘাত করে। আমি সাথে সাথে মাটিতে পড়ে যাই। আমার মনে হচ্ছে আমার মাথাতে পানির মধ্যে কিছু গড়িয়ে পড়ছে। চোখগুলো ঝাপসা হয়ে আসছে। তারপর আর কিছুই মনে নেই। আমাকে ফেলে রেখে চলে যায় ওরা। অধর ইতিমধ্যে গাড়ি থেকে নামে। অধর আর মনের মধ্যে ভয় হচ্ছিল যেটা সেটাই হয়েছে। আমি মাটিতে পড়ে আছি, মাথা দিয়ে ব্লাড বের হচ্ছে। অধরা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমার মাথাটা তার কোলের উপর রাখে। আমার মাথার যে জায়গাটা ফেটে গেছে সেই জায়গায় অধরা চাপ দিয়ে ধরে আছে, আর তারপরেও রক্ত পড়া বন্ধ হচ্ছে না। আমার এমন অবস্থা দেখে অধরা কান্না করে দেয়। প্লিজ কেউ একটু হেল্প করুন। লোকজন অনেক ভিড় হয়েছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। মাহি চিল্লাচিল্লির আওয়াজ শুনে দৌড়ে নিচে নামে, আর নিচে নেমে আমাকে এই অবস্থা দেখে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তার মাথায় আকাশ ভেঙে পড়েছে মনে হয়। আমার এমন অবস্থা দেখে তার রাগ আমার উপর জমে থাকে সমস্ত অভিমান নিমেষে উধা হয়ে যায়। মায়ের মাথা ঘুরছে আমার এই অবস্থা দেখে। আমি মাটিতে পড়ে আছি, আর একটা মেয়ে আমার মাথা চেপে ধরে আছে। মাহি দৌড়ে আমার কাছে আসে। আকাশ, এই আকাশ, চোখ খোলো প্লিজ, চোখ খোলো না। আমি আর তোমাকে কষ্ট দিব না, অনেক ভালোবাসবো তোমাকে। প্লিজ একবার চোখ খোলো। আমি আর তোমার উপর কোনো দিন অভিমান করব না, কোনো দিন তোমার উপরে রাগ করব না। প্লিজ এইবার তো চোখটা খোলো। মেয়ে সবকিছু শেষ করে এখন আসছে আদিক্ষাতা করতে। আপনার কারণে আকাশ স্যারের আজ এই অবস্থা। আপনি আকাশ স্যারকে একদম ছুবেন না। প্লিজ এমন করো না, ওকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। ওর কিছু হলে আমি মরে যাব। প্লিজ আগে ওকে হাসপাতালে নিয়ে চলো, তারপর আমাকে যা শাস্তি দেওয়ার দিও, আমি মাথা পেতে নিব। আমাকে হসপিটালে নিয়ে আসার পর এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। একজন ডাক্তার বেরিয়ে এসে বলে, তাড়াতাড়ি রোগীর জন্য বি পজিটিভ রক্ত লাগবে। ডাক্তার, আমার রক্ত বি পজিটিভ, আমি দিব রক্ত। মাহি রক্ত দেওয়ার পর মাথাটা হালকা ঘুরতে থাকে। আপনি রক্ত দিয়েছেন, একটু রেস্ট নিন, না হয় মাথা ঘুরে পড়ে যেতে পারেন। ডাক্তার রক্ত নিয়ে আবার ওটিতে ঢুকে যায়। কে শুনে কার কথা? মাহি শোয়া থেকে উঠে ওটির সামনে এসে পায়চারি করছে। মাহি তার নিজের প্রতি কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে শুধু একটাই, আমাকে নিয়ে। অধরা এক পাশে নীরবে বসে আছে, তার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। একটি বার ডাক্তার বের হয়ে আসে। মাহি দৌড়ে গিয়েই, ডাক্তার, আমার আকাশের কি অবস্থা? আল্লাহকে ডাকুন,
এখন কিছু বলা যাচ্ছে না, তবে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। এদিকে অফিস থেকে আমার বাসার নাম্বার নিয়ে ফোন করে অধরা জানিয়ে দেয় তারাও চলে আসে। আজ 2 দিন কারো কোনো খাওয়া দাওয়া নেই। সবাই যদি একটু একটু খেয়েছে, কিন্তু মাহি এক ফোঁটা পানি অবধি খায়নি। মা একটু কিছু খেয়ে নেই, না হয় অসুস্থ হয়ে পড়বি। না, আমার আকাশ ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। মাই সারাক্ষণ আমার পাশে বসেছিল, সর্বদা আমার দেখাশোনা করেছে। 3 দিনের সময় রাতের বেলায় আমার জ্ঞান ফিরে। মাহি দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার সবকিছু দেখার পর, আমরা তো ভয় পেয়ে গেছিলাম, এত সময় হয়ে গেছে রোগের জ্ঞান কেন ফিরছে না। যাক, অবশেষে জ্ঞান ফিরল। এখন আর চিন্তার কোনো কারণ নাই। রেস্টে থাকলে আর নিয়মিত মেডিসিনগুলো নিলে সব ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যায়। আমার মা বাবা সবাই আমাকে ঘিরে ধরে আছে, আর মাহি এক কোণে দাঁড়িয়ে আছে। যার সেবায় আকাশ সুস্থ হয়ে উঠল সে কোথায়? মাহিকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে, এই মেয়ে, দূরে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। আমি মাহিকে দেখে চমকে উঠি। মা, ও এখানে কেন এসেছে? ওকে চলে যেতে বলো। প্লিজ বাবা, তুই মাহির উপরে রাগ করিস না। বেচারিটা আজ 3 দিন ধরে পানি পর্যন্ত মুখে দেয়নি। সারাদিন রাত তোর পাশে বসেছিল, তোর সেবা করেছি। তারপর মাহির হাত টেনে আমার হাতের উপর দিয়ে বলে, তোরা কথা বল, আমরা সবাই বাহিরে আছি। সবাই কেবিন থেকে বের হয়ে যায়। আমি মুখ অন্যদিকে ফিরে নেই। মাহি আমার পাশে বসে আমার বুকে আস্তে করে মাথা রাখে। আমি আর কোনোদিন আপনার উপরে অভিমান করব না, কোনোদিন আপনার উপরে রাগ করব না, অনেক ভালোবাসবো আপনাকে। আমি চুপ করে আছি, কোনো কথা নেই। প্লিজ, আমি আর কোনোদিন এমন করব না আপনার সাথে। আমি এখনো চুপ হয়ে আছি। আপনি আমাকে মাফ করে দেন প্লিজ। আমি কোনো রেসপন্স করছি না দেখে মাহি ছোট বাচ্চার মতো হুপে কান্না করে দেয়। এবার আমি এর অভিমান করে থাকতে পারলাম না। আমি মাহিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরি। মাফ করতে পারি, 2টা শর্ত আছে। কি সত্য বলেন? আমি সব সত্যে রাজি আছি। আমাকে তুমি করে বলতে হবে। না, আমি এটা পারবো না, আপনি করেই বলবো। তাহলে আর কথা বলতে হবে না আমার সাথে। এই না না, আমি রাজি, তুমি করেই বলবো। 2য় শর্ত, আমাকে এখন অনেকগুলো চুমু দিতে হবে। যা শয়তান, হসপিটালে কি শুরু করেছো তুমি? তুমি বলছো আমি যা সত্তর দেব তুমি তাতেই রাজি, এখন আবার অন্যটা বলছো। এখন না দিলে হয় না? না, এক্ষুনি দিতে হবে। 5 মিনিট পর দুজনেই হাঁপাচ্ছি। আর একটু হলে তো মরেই যেতাম। এখন তো মাত্র 5 মিনিট করছি। একবার বিয়ে হতে দাও, তারপর সারা দিন রাত করব। বাচ্চাটা একটুও লজ্জা নাই। আমাকে আরো 2 দিন হসপিটালে রাখা হয়। 2 দিন পরে আমি অনেকটাই সুস্থ। আমাকে রিলিজ করে বাসায় আনা হয়। এভাবে প্রায় আরো 8 দিন বাসায় থাকি। আমি কাজকর্মগুলো ঘরে বসে ল্যাপটপে করি। 8 দিন পর আমি আজকে পরিপূর্ণ সুস্থ। 2 পরিবারের সম্মতিতেই আমার আর মাহির বিয়েও ঠিক হয়। শুক্রবার আমার আর মাহির বিয়ে, আর মাত্র 2 দিন বাকি আছে। এদিকে অধরা আমাকে ভালোবাসলেও মাহি আর আমার মিলনটাকে মেনে নেয়। মনে মনে এটা ভাবে যে সবাই তো সবার ভালোবাসা মানুষকে নিজের করে পায় না, আমিও না হয় না পেলাম। ভালো থাক ভালোবাসা। অধরার আমি এখন খুব ভালো বন্ধু। দেখতে দেখতে শুক্রবারে চলে এসছে। আজ মাহি আর আমার বিয়েও হয়ে গিয়েছে। আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি, কেমন যেন লাগছে রুমের মধ্যে ঢুকতে। মায়ের সাথে এর আগেও এই রুমে থেকেছি, কিন্তু আজ কেন জানি অন্যরকম লাগছে। আজ থেকে অন্য একটা মানুষ আমার খাটে ভাগ বসাবে, আমার রুমের মধ্যে তার অধিকার থাকবে। এই বদমাইশ, রুমের সামনে দাঁড়িয়ে কি করছিস? মা, যা রুমে যা, বৌমা একা বসে আছে। আম্মু জোর করে রুমে ঢুকাই দিচ্ছে। রুমে ঢুকে দেখি বউ আমার ইয়া বড় লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি সামনে গিয়ে কাশি দিলাম। মাহি খাট থেকে নেমে এসে সালাম করতে চাইলো। এই কি করছো? বুকে তুলে নিলাম। তোমার জায়গা এখানে। তারপর বউটাকে পাশ কোলে করে নিয়ে খাটে শুয়ে দিলাম। এই আমারও চুমু খেতে ইচ্ছে করতেছে। তো আমি কি করব? তোমার কিছুই করতে হবে না, সব আমিই করছি বলে ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। ওর ঠোঁট ছেড়ে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলাম। এই ভাই, অন্যের কথা তো শুনতে চান কেন? লজ্জা শরম নাই নাকি? বিয়ে করে নিজেরাই দেখে নেন কি করতে হয়। তো বন্ধুরা, গল্পটি এখানে শেষ করা হলো। আশা করি সবার ভালো লেগেছে।